ফিরোজ ভাই। ফিরোজ কঠিন গলায় কেটে কেটে বলল, কি রাব্বি, পড়ালেখা বাদ দিয়ে রাস্তা কেটে মেয়েদের বিরক্ত করা শুরু করলে নাকি? না ভাই, পড়ার জন্য কলেজেই যাই। শ্যামাকে এসব বললে কেন? এখন এসবের সময়? সেও আমাকে পছন্দ করে, তাই চাচ্ছিলাম। ফিরোজ সোজা রাগি চোখে শ্যামার দিকে তাকাই। মেয়েটা ভারী ধুরন্ধর, ভালোবাসি বলার পর থেকে কেমন নাকে দড়ি লাগিয়ে ঘুরানোর টাইপ ভাব নেয়। আর এখন কিনা রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ খাওয়া হচ্ছে। দেখো কেমন শয়তানের মতো হাসে। সে চোখ পাকিয়ে বড় বড় করে তাকায়। কি শ্যামা, পছন্দ করো? শ্যামার মুখে তখনও মিটিমিটি হাসি। ফিরোজের এর আগে চেহারা তার কাছে ভালো লাগছে, কিন্তু এই প্রশ্নের জবাব উল্টাপাল্টা দিলেই সমস্যা হবে, যা শ্যামা চায় না। ফিরোজ তার কাছে কোহিনূরের মতো দামি, যা সে অনেক সাধনার পরে নিজের আয়ত্তে আনতে পেরেছে। সুতরাং এখন এসব হেলাফেলায় ফিরোজের মনক্ষুণ্ণ করা যাবে না। শ্যামা মুখের ভাব সিরিয়াস করে মাথা নেড়ে বলল, না না, আমি পছন্দ করি না, ও মিথ্যে বলছে। ফিরোজ রাব্বির দিকে তাকিয়ে বলল, শুনলে তো, খালি খালি মেয়েদের বিরক্ত করা ছেড়ে দাও, যাও কলেজে যাও। রাব্বি দুঃখী চোখে শ্যামার দিকে তাকায়, তারপর আস্তে করে কলেজের দিকে চলে যায়। রাব্বি চলে যাওয়ার পরে ফিরোজ শ্যামার দিকে তাকায়, কিছু না বলে হনহনিয়ে চলে যায়। শ্যামা কয়েকবার পিছু ডাকে কিন্তু তাকায় না। ফোন দিলে ফিরোজ ফোন কেটে কাটা কাটা অক্ষরে লেখে ফোন দেবে না। ফিরোজ তার জীবনে আদর ভালোবাসা কমই পেয়েছে, সারা জীবন তুচ্ছতাচ্ছিল্য পেয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। সবাই যখন এমন করতো তখন ফিরোজ বুঝে গিয়েছিল যে তার আর ভালোবাসা পাওয়া হবে না। সে চুপ হয়ে গিয়েছিল। মা না থাকলে যেন কারো আদর পাওয়া উচিত না। ফিরোজ এভাবে জীবনের 30টা বছর পার করে দিয়েছে। হঠাৎ করে শ্যামার এমন পাগলামি, মন কেমন করা ভালোবাসা তার কেমন দম বন্ধ লাগে। এত পাগল পাগল উড়ো আদর যে তার কামনারও বাহিরে ছিল। জন্ম থেকে অবহেলা পেয়ে আসায় ফিরোজের অভ্যাস। হঠাৎ করে শ্যামা এই অভ্যাস পরিবর্তন করে দিচ্ছে। এই যে এখন বাজে রাত 2টা, শ্যামা অনবরত ফোন মেসেজ দিয়েই যাচ্ছে। কেন এত গুরুত্ব দিতে হবে, এত ভালোবাসতে হবে কেন? মেয়েটা হয়তো ভাবছে সকালের ঘটনাটাকে ভিত্তি করে সে ফোন ধরছে না, কিন্তু আসল কারণ হচ্ছে সে ব্যস্ত ছিল। সে বিবশ চোখে তাকিয়ে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করে বালিকার কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে থাকে। মেয়েটা এমন কেন? কি চায় ও? অন্য সব প্রেমিকদের মতো সারাদিন ফোন দেয় না বলে এই কান্না, নাকি রাব্বির সাথে দেখে কিঞ্চিত রাগ দেখিয়েছে বলে এই কান্না? সে কিছুক্ষণ পরে বলল, তুমি কান্না ছাড়া কি পারো শ্যামা? শ্যামা সেই সন্ধ্যা থেকে ফিরোজকে ফোন দিয়ে যাচ্ছে, অথচ লোকটা ফোন ধরার কোনো নাম গন্ধ নিচ্ছে না। সে আসলে রাব্বিকে পছন্দ করে না। মানুষের মনে কি চলে তা কি কেউ জানতে পারে? এর অপরাধ তাকে দেওয়া হচ্ছে কেন? ফিরোজ কেমন যেন ফোন দেয় না, অন্য সবার মতো আদুরে করে ডাকে না। সব মিলিয়ে শ্যামার ঠোঁট ফুলিয়ে কান্না আসে। তার অবুঝ মন বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। ফিরোজের গলার স্বর শুনেই শান্তি লাগে। নাক টেনে নিয়ে বলল, কতগুলো ফোন দিলাম। ফিরোজ আস্তে করে বলল। ব্যস্ত ছিলাম। শ্যামা মরিয়া হয়ে জানালো, আমি সত্যি রাব্বির ব্যাপারে কিছুই জানতাম না, আমায় বিশ্বাস করেন প্লিজ। ফিরোজ ছোট করে বলল, করি। শ্যামা কথা বলে না, চুপচাপ কাঁদে। এই ছেলেটাকে ভালোবেসে তার মন ভরে না, একটুও না। শোনেন, বলো। আপনি আমাকে ফোন দেন না কেন? তা তো আমি ফোন দিলাম, আপনি না। না, আমার মন ভরে না তো আপনাকে ভালোবেসে। ফিরোজ চোখ বন্ধ করে হাসে। কিভাবে ভালোবাসলে মন ভরবে? শ্যামা ফিরোজের হাসির শব্দ শুনে দেখা হলে বলবো। শ্যামা থেমে বলল, আমাকে একটু আদর করে ডাকুন না। ফিরোজ জানে শ্যামা জেদি, নিজের জিনিস জোর করে আদায় করে নিতে পারে। সে আসলে প্রেমিক হিসেবে আদর মাখা সুরে ডাকে না, অথচ মেয়েরা এমন চায়। কি বলবো? যা ইচ্ছা। শ্যামা পাখি আমার বুকে আসবে? শ্যামা খিলখিল করে হেসে বলল। ছি ছি, প্রথম ডাকে কাছে ডাকার ধান্দা। শ্যামার কথা শুনে ফিরোজ হাসে। কি করব? 30 বছরের পুরুষের থেকে আর কি শুনবে? আমার তো বয়সটাই কাছে টাকার। এই টিনেজের মতো প্রেম আমার দ্বারা হবে না। শ্যামা আস্তে করে বলল, আবার ডাকেন তো। এই ছোট মেয়েটা তাকে আয়ত্তে নিয়ে যাচ্ছে। সে শ্যামার কথা কেমন বশীকরণের মতো শুনে। তার বয়সের সাথে এসব আদুরে ডাক কেমন বেমানান, কিন্তু ফিরোজ চোখ বন্ধ করে প্রেমিকাকে জিতিয়ে দিতে চায়। জান। ব্যাস এইটুকু ডাকেই শ্যামা সুখে সুখে উড়ে যেতে ইচ্ছা করলো। অনেকের কাছে এই ছোট ডাকটা সামান্য হলেও তার কাছে আকাশের চাঁদের মতো দামি। তার বয়সটাই যে এমন আবেগী। সে আবেশে চোখ বুজে ছোট গলায় বলল। হুম। ফিরোজ জানে শ্যামা তার জন্য কতটা পাগল, কতটা মরিয়া। শ্যামাকে এই সামান্য কথাতেই যদি সুখী করা যায় তাহলে সে রাজি। গলায় মধু মিশিয়ে মধুরা যা ঝংকার তুলে ডাকে। আমার পাখি কি জানে আমি আমার চড়ুই পাখিকে কত ভালোবাসি? শ্যামা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়, কান্না কান্না গলায় বলল, জানি তো। এইটুকু সুখে কেউ কেঁদে দিতে পারে? শ্যামাকে যদি ফিরোজ নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসে, তাহলে মেয়েটা কি সুখে সুখে স্ট্রোক করে ফেলবে নাকি? সে অবাক হয়ে বলল। কাঁদো কেন? শ্যামা সন্তর্পণে ফিরোজের এই প্রশ্ন এড়িয়ে যায়। সে ভীষণ আদুরে গলায় বলে,
আপনি আমার রাজা, মধু রাজা। এই বাচ্চা মেয়েটার কথাগুলোতে এত সুখ শান্তি। ফিরোজ বলল, আচ্ছা, আমাকে জলদি বিয়ে করে নিন তো। আপনাকে ছাড়া থাকতে পারছি না আমি। মধু রাজা ছাড়া মধুরানীর ঘুম আসে না। ফিরোজ হা হা করে হেসে বলল, মধু রাজার কাছে আসলে আপনার নির্ঘুম অসুখ হবে মধুরানী। কেউ একজন খুব গোপনে শ্যামার দরজার পাশ থেকে সরে যায়। ওদিকে শ্যামা ভাসে, ভীষণ ঝড় উঠা সাগরে হাবুডুবু খেয়ে ভাসে। ইস, এভাবে যদি আজীবন ভাসতে পারত। শ্যামা সকালে নাস্তা খেতে বসেছে। শান্তা শ্যামার পাশে বসে বলল, শ্যামা, শ্যামা খেতে খেতেই বলল, কি? তুই কি প্রেম করিস? শান্তার কথায় শ্যামার চমকানোর কথা থাকলেও সে চমকায় না, হাসি মুখে বলে, না। শান্তা নাছর বান্দা, সে শ্যামার মুখ থেকে কথা বের করবে। মিথ্যা বলিস কেন? মিথ্যে কেন বলবো? প্রেম করলে আর কেউ না জানলেও তুমি জানবে। তাহলে রাতে কার সাথে গুনগুন করে কথা বলিস তুই? শ্যামা থমথমে মুখে শান্তার দিকে তাকায়। সে কালকে রাতে ফিরোজের সাথে অনেকক্ষণ কথা বলেছে, আর অবশ্যই নিচুস্বরে ফ্যানের শব্দে কথা বাহিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে শান্তা জানলো কি করে? তুমি জানলে কি করে? গোয়েন্দাগিরি করছো নাকি? শান্তা মাথা নেড়ে বলল, বাথরুমে যাচ্ছিলাম, তখন শুনলাম। এখন বল, কথা কি সত্যি? না, আমি কোনো প্রেম করি না। রাতে ঘুম আসছিল না, তাই গান শুনছিলাম আর সাথে গুনগুনিয়ে গাইছিলাম। তুমি বোধহয় সেটাই শুনেছো। শান্তা হাসি মুখে বলল। ও আচ্ছা আচ্ছা। শ্যামা আবারও খেতে শুরু করে, কিন্তু শান্তার মুখ থেকে কুটিল হাসি যায় না। সে ননদকে দেখতে দেখতে হাসে। রিপন আর স্বপন ইসলাম একসাথে নাস্তা খেতে বসে। বাবা ভাইকে দেখে শ্যামার কেমন যেন লাগে। সারাক্ষণ মনে হয় যেন সব জেনে যাবে। নিকশ কালো অন্ধকারে সুখের মুহূর্তগুলো মুখ লুকাবে। স্বপন ইসলামের মেজাজ প্রচণ্ড চওড়া হয়ে আছে। এই সাত সকালে এত রেগে যাবার কারণ কারো বোধগম্য হলো না। ফাতেমা বেগম স্বামীর সামনে খাবার দিয়ে বলল, কি হয়েছে? স্ত্রীর কথায় স্বপন ইসলাম রাগে ফুসফুস করে বলল, কি হবে, এলাকা আবর্জনায় ভরে গেছে। সাত সকালে মুরব্বি দেখলে কই মার্জিত আচরণ করবে তা না, দেখলে না সালাম না দেয়া, হাতের আঙুলে সিগারেট নিয়ে ভুসভুস করে টানে, মনে হয় ওরে আমি সালাম দিতে হবে। রিপন ভ্রু কুচকে বলল, কার কথা বলেন আব্বা? কে আবার? ফিরোজের কথা বলি, চূড়ান্ত বেয়াদব হয়ে গেছে। ফাতেমা বেগম বলল, তোমাদের কাছে বেয়াদব লাগলেও মানুষের কাছে ভালোই। সেদিন তো মুনিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ফিরোজ রাজি হয়নি বলেই বিয়ে হয়নি। মুনিয়ার বাবা চোখ বন্ধ করে রাজি। স্বপন সাহেব নাক কুচকে বলল, ওই ছেলের মাঝে কি এমন আছে যে এত পাগল হতে হবে? বদ অভ্যাস ছাড়া আর কিছুই তো নেই। বেয়াদব ছেলে। আমাকে যদি বলে সব সম্পত্তি লিখে দিয়ে মেনে নেবে, আমি তারপরেও দেব না। মুনিয়ার বাবা কেন রাজি হয়েছে কে জানে। শ্যামা মাথা নিচু করে খাবার খাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে সে ফিরোজের সাথে একটা মধুর সম্পর্কে জড়িয়ে গেছে। আল্লাহ চাইলে সেটা বিয়ে পর্যন্ত করাবে, কিন্তু ফিরোজ যদি প্রধান অভিভাবকের সামনে এমন আচরণ করে, তাহলে আদৌ কি কেউ রাজি হবে? উত্তাল ঝড়ো বাতাসে শ্যামার প্রেমে পড়া মন তিত্তির করে কেঁপে ওঠে। খাবার গলা দিয়ে নামতে চায় না। সে জোর করে পানি দিয়ে খাবার খায়। আজকে ফারিয়াকে দেখতে আসবে। ছেলে সোনালী ব্যাংকে চাকরি করে। ফারিয়ার খালার দেবরের ছেলে। সবার জানাশোনায় এমন লক্ষ্মীমন্ত ছেলে পেয়ে কেউ আর রা করেনি। সবসময় মেয়েদের ভালো বিয়ে আসে না। এখন যেহেতু এসেছে, তাহলে দেখাশোনা হোক। আর দেখাশোনা হলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। ফারিয়াকে মতামত জিজ্ঞাসা করলে ফারিয়া বলেছে বাবা মায়ের পছন্দই তার পছন্দ। দিনক্ষণ ঠিক করে আজকে পাত্রপক্ষ আসছে। ফারিয়া গিয়ে শ্যামাকে নিয়ে এসেছে। ফারিয়ার আম্মা রোজিনাই নিয়ে আসতে বলেছে। ফারিয়ার মুখে আজকে আলাদা জ্যোতি ঝিলিক দিচ্ছে। শ্যামা ফারিয়ার বাহুতে ধাক্কা দিয়ে বলল, বেশি খুশি নাকি? ফারিয়া আসলে লজ্জা লাগছে। কখনো সে কোনো সম্পর্কে জড়ায়নি। আজকেই প্রথম কোনো পাত্রপক্ষের সামনে যাবে। অজানা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে সে। গোসলে যাবে। হাতে কাপড় নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, লজ্জা লাগছে। শ্যামা ফারিয়াকে ঠেলে বাথরুমে ঢুকিয়ে বলল, গোসল কর, পানির সাথে সব লজ্জা ধুয়ে চলে যাবে। দূর। ফারিয়া দরজা বন্ধ করার পরে শ্যামা ফিরোজকে ফোন দেয়। একমাত্র বোনকে দেখতে আসবে, তাই আজকে সব কাজ ফেলে সে বাসায় আছে। কিছুক্ষণ আগে তার হৃদয় হরণকারীকে দেখেছে। দেখেই বুকে কেমন টনটনে ব্যথা অনুভব হয়েছে। আজকাল তার সাথে এমন হচ্ছে। মেয়েটাকে দেখলেই বুক জুড়ে সুখময় ব্যথা এসে অচেতন হয়ে যাচ্ছে। পাগল পাগল সব ইচ্ছে মাথায় ছুটাছুটি করে তার শরীর অবশ করে দিচ্ছে। অথচ এতদিন এসব ইচ্ছে হয়নি। শরীরে এমন অসুখ হয়নি। সবটাই শ্যামার দোষ। শ্যামাকে দেখলে যেমন ফিরোজ কেঁপে ওঠে, তেমনি এখন হাতের ফোনটা কেঁপে উঠল। ফিরোজের পুরুষালী ঠোঁট প্রশস্ত হয়ে সেখানে সুন্দর করে একটু হাসি জায়গা করে নেয়। মোবাইল কানে ঠেকিয়ে অভ্যস্ত গলায় বলল, বলো। শ্যামা আস্তে করে নিচু স্বরে বলল, কথা ছিল, সময় হবে। ফিরোজ মিহি গলায় বলল, আমার মহারানী বললে তো কথা বলতেই হবে। আচ্ছা বলি, শুনেন। ছাদে আসো, তোমার গুরুত্বপূর্ণ কথা গুরুত্বের সাথেই শুনি।
শ্যামা ইতস্তত করে বলল, কেউ দেখলে? আমি আমলে নেব, আসো। আচ্ছা আমি আগে যাচ্ছি, তুমি আমার পরে এসো। আচ্ছা। ফিরোজ ছাদে যাওয়ার পরে শ্যামা ছাদে যায়। সবাই কাজে ব্যস্ত, কেউ তাকে খেয়াল করেনি। ফিরোজের সামনে যেতে আজকাল শ্যামার খুব লজ্জা লাগে। আগেও এমন লজ্জা লাগতো না, কিংবা কাছে যেতে সংকোচ হতো না। ফিরোজ তার প্রেমিক রূপে আবির্ভাব হওয়ার পর থেকে এসব হচ্ছে। আর ফিরোজও এখন কেমন করে তাকায়, দেখলে মুচকি হাসে। এইসব শ্যামাকে আরো রাঙিয়ে দেয়, লজ্জায় ডুবিয়ে দেয়। ফিরোজ চিলেকোঠার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শ্যামাকে দেখে স্বভাবসুলভ মিষ্টি করে হাসে। শ্যামা দূরে দাঁড়িয়ে ফিরোজের সুন্দর হাসিটা দেখে মুগ্ধ হয়। সে ফিরোজের কাছে গিয়ে দাঁড়ায়, মাথা তুলতেও কেমন সংকোচ হচ্ছে। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করে। কি বলবে? শ্যামা কথা গুলিয়ে ফেলে, যা বলতে এসেছিল তা ভুলে যায়। ফিরোজের গা থেকে ভুরভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে, যা শ্যামাকে মাতাল করে দিচ্ছে। সে আস্তে করে বলল। ফিরোজ শ্যামার নিচু মুখের দিকে তাকিয়ে বলল। লজ্জা পাচ্ছ নাকি? শ্যামা আরো বেশি লজ্জা পায়। এতদিনের যে এই লজ্জা কোথায় ছিল? তাছাড়া ফোনে কথা বলতেও তো এমন লাগে না, সামনে আসলে এমন হয়। সে মাথা তুলে ফিরোজের দিকে তাকায়। সর্বপ্রথম চোখ যায় ফিরোজের থুতনিতে। ইস, কি সুন্দর! এত সুন্দর হতে হবে কেন? ফিরোজ কেমন দুষ্টু চোখে তাকিয়ে আছে। শ্যামা বলল, লজ্জা পাবো কেন? শ্বশুরবাড়ি এমন হুটহাট চলে আসছো, লজ্জা লাগছে না? না। আমি তো দেখেছি মহারানীর গাল লজ্জা টমেটো হয়ে গেছে। শ্যামা নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমাকে ভালোবাসেন তো? ভালো না বাসলে পিচ্ছিকে সময় দিচ্ছি। ভালোই যদি বাসেন তাহলে এমন কেন করেন? কি করলাম? আপনি আগে বলেন, আমাকে চান নাকি সিগারেট চান? ফিরোজ স্থির চোখে শ্যামার দিকে তাকিয়ে বলল, তোমাকেই বেশি চাই। তাহলে সিগারেট ছেড়ে দিন। হঠাৎ আমার এই অবলা বন্ধুটার পিছনে লাগলে কেন? আপনি আমাকে বিয়ে করতে চান না? ফিরোজ শ্যামার হাত ধরে বলল, চাই, খুব বেশি। তাহলে আব্বার সামনে সিগারেট খান কেন? একটু ভালোভাবে চলাফেরা করা যায় না? ফিরোজ হেসে বলল, শ্বশুর আব্বা নালিশ করেছে নাকি? আব্বা এসব পছন্দ করে না। তো আমাকে কি করতে হবে? শ্যামা ফিরোজের হাতটার দিকে তাকিয়ে বলল, সিগারেট ছেড়ে দিতে হবে। দিলাম। ভালো ছেলে হয়ে চলতে হবে। করলাম। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ বলল, আমার মধুরানীর আর কোনো আবদার? আজকে আপনার রাজার দয়ার ভান্ডার খুলেছে, যা বলবেন তাই কবুল। শ্যামা লাজুক হাসে। আমাকে খুব ভালোবাসতে হবে। ফিরোজ শ্যামাকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে বলল, তা তো বাসবই, আপনার কল্পনার থেকেও বেশি। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ শ্যামার লজ্জামাখা চেহারার দিকে তাকিয়ে শ্যামার সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে কিঞ্চিত ফাঁকা রেখে মোহনীয় গলায় বলল, শ্যামা পাখি, আমার মধুরানী কি এখন মধুমাসে যাবে? শ্যামা মাথা নেড়ে না করে। ফিরোজ শ্যামার দিকে নেশা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কেন? আগে তো খুব লাফাতে, এখন তোমার মধুরাজা রাজি। চলো মধুমাস থেকে ঘুরে আসি। শ্যামা আজকে কথা বলতে পারছে না। ফিরোজ যে এত দুষ্টু এটা সে ভাবতেই পারেনি। শ্যামাকে চুপ থাকতে দেখে ফিরোজ আবারও বলল, মধুমাস মানে কি জানো? শ্যামা জানে, তারপরেও ইচ্ছে করে বলল, না। ফিরোজ ঠোঁট চেপে হাসে। জানো না? সমস্যা নেই শ্যামা পাখি, চলো আজকে তোমার ক্লাস নেই, মধুমাস কি শিখিয়ে দেব। শ্যামা ফিরোজের থেকে ছাড়িয়ে চলে যেতে চায় আর বলে, ক্লাস করব না। ফিরোজ শ্যামার ঝুটি করে বাঁধা চুল আঁকড়ে ধরে বাধা দেয়। চুলে টান পড়াতে শ্যামা থেমে যায়। ফিরোজ কাছে এসে বলল, আমি তো ক্লাস করবই। খুব জ্বালিয়েছ শোনা, সুদে আসলে সব উসুল করব। ফিরোজ মুচকি হাসে। শ্যামাকে কাছে এনে দাঁড় করায়। জানো না, তাহলে আমাকে মধুরাজা বলতে কেন? এমনি। ফিরোজ বলল, বসন্ত মাসকে মধুমাস বলা হয়, বসন্ত প্রেমের মাস। তুমি আমাকে মধুরাজা বলো, তাহলে আমি বসন্তের রাজা, প্রেমের রাজা, তোমার রাজা। শ্যামা হাসে। ফিরোজ শ্যামার চোখে চোখ রেখে বলল, আমাকে তুমি এমন পাগল বানিয়ে দেবে আমি কখনো ভাবিনি। পাগল হয়েছেন? হয়েছে মানে? রাতে ঘুম আসে না, ইচ্ছে করে। ফিরোজ বাকি কথা বলার আগে শ্যামা বলল, চুপ, ছি, কেমন সব কথা? ফিরোজ শীতল চোখে তাকিয়ে বলল, 30 বছরের পুরুষের থেকে আর কি আশা করো সুন্দরী? তাছাড়া আমি বলতে চাচ্ছিলাম রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমি 1 ডিগ্রি বেশি বোঝো। শ্যামা ফিরোজের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আপনি এত খারাপ। ফিরোজ শ্যামার কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, এই পৃথিবীর সব পুরুষ তার নির্দিষ্ট নারীর কাছে খারাপ, কোনো পুরুষ শুদ্ধ না।
শ্যামা ছুটে নিচে চলে যায়। এই লোকের কাছে আর 1 মিনিট থাকলে নির্ঘাত পাগল করে দেবে। ফিরোজ তার কথা মতো ঠিক সুদে আসলে সব শোধ করছে, আর শ্যামার দম আটকে যাচ্ছে। সুখে সুখে মরে যেতে ইচ্ছা করছে। ফারিয়া তার বুকের কাঁপন টের পাচ্ছে। সারাদিনটা তার কাছে স্বপ্নের মতোই ছিল। পাত্রের নাম মাহিন। ফারিয়ার হঠাৎ করে মনে হচ্ছে মাহিন নামটা খুবই সুন্দর, আর ব্যক্তিটাও সুন্দর। যেহেতু মাহিনকে আগে থেকেই জানাশোনা ছিল, তাই আজকে বিয়ের ডেট ফাইনাল করা হয়। মাহিন যেহেতু সরকারি চাকরি করে, তারও ছুটির একটা ব্যাপার আছে। সবকিছু বিবেচনা করে সামনের মাসের 1 তারিখে বিয়ের তারিখ ঠিক করা হয়। মাহিন এখন তার সামনে বসে আছে। ফারিয়া চোখ তুলে একবার তাকিয়েছিল। মাহিন তার দিকে তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। আত্মীয়তার সম্পর্ক থাকলেও সে আজকে এই প্রথম মাহিনকে দেখল। মাহিনের মাঝে আলাদা একটা আত্মসম্মান বোধ আছে, যার প্রখরতা দূর থেকেও টের পাওয়া যায়। ফারিয়ার আগে ধারণা ছিল চশমা পরা ছেলেদের বলদের মতো লাগে, কিন্তু আজকে সেই ধারণা পাল্টে গিয়েছে। মাহিন চশমা পরে আছে, আর এতেই যেন তার সৌন্দর্য হাজারো গুণ বেড়ে গেছে। তার সামনে বসে এই পুরুষটা তার স্বামী হতে যাচ্ছে, সবচেয়ে আপনজন হতে যাচ্ছে। এতই আপনজন যার কাছে নিজের সব অস্বস্তির কথা, ভালো লাগার কথা নির্দ্বিধায় বলা যায়। ফারিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। বুকের মাঝে হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছে, তার মনে হচ্ছে 2 হাত দূরে বসে থাকা মাহিন তার বুকের ধুকপুক শব্দ শুনতে পাবে। ফারিয়া লজ্জায় মাথা তুলতে পারছে না, 2 হাত শক্ত করে ধরে রাখে। মাহিন ফারিয়ার লজ্জা, ভয়, অস্বস্তি সবটাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে। তার বয়সের তুলনায় এই মেয়ে ছোট ও কলেজে পড়ে। বয়স নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। মেয়েরা একটু তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়, কিন্তু ফারিয়া যে এখন এভাবে লজ্জা পাচ্ছে, ব্যাপারটা তার নিজের কাছে অস্বস্তি লাগছে। তাহলে কি ফারিয়া তার চিন্তাধারার মতো ম্যাচিউর না? সে গলা খাকারি দিয়ে কথা বলার প্রস্তুতি নিল। গলার স্বর দাম্ভিক করতে না চেয়েও কিছুটা গম্ভীর শোনালো। ফারিয়া, আপনি কি লজ্জা পাচ্ছেন? ফারিয়ার জানা মতে মাহিন ফারিয়ার চেয়ে বয়সে বেশ বড়। ওনার মুখে নিজের প্রতি আপনি সম্বোধন শুনে সে আরো মিয়ে যায়। চকিত নয়নে চোখ তুলে মাহিনকে এক নজর দেখে মাথা নাড়ে। ফারিয়া কি অর্থে মাথা নাড়ে মাহিন বুঝতে পারে না। সে যে প্রশ্নটা করেছে এটা করা ঠিক হয়নি। মেয়েটা তার সামনে প্রথম এসেছে, স্বাভাবিকভাবেই লজ্জা পাবে সে। তাছাড়া সে ফারিয়াকে আপনি করে সম্বোধন করে ফেলেছে। আসলে তুমি করা বলা তার কাছে অনুপযোগী মনে হয়েছে। হুট করেই কি তুমি বলা যায়? কিন্তু তুমি বললেই বোধ হয় ভালো হতো, সম্পর্কে সহজ হওয়া যেত। মাহিন কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ করে মাহিন খেয়াল করলো তার শব্দভাণ্ডারে শব্দের সংকট দেখা দিয়েছে। ফারিয়ার কাছে কি বলে কথা শুরু করবে সেই শব্দগুলো তন্ন তন্ন করেও খুঁজে পাচ্ছে না। সে অবাক হয়ে ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। এই কম বয়সী তরুণী তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে দিয়েছে। লাজুক তরুণীর সামনে নিজেকে কেমন এলোমেলো লাগছে। সে হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলল, আপনার কি কোনো পছন্দ আছে? ফারিয়া মাহিনের প্রশ্ন শুনে মাথা নাড়ে। মুখে মিষ্টি কণ্ঠে আস্তে করে বলল, না। এই বিয়েতে আপত্তি আছে? না। আপনি আমার সাথে সারা জীবন কাটাবেন, সুতরাং আমাকে কি আপনার ভালো লেগেছে? নির্দ্বিধায় বলুন। ফারিয়া সোজা মাহিনের চোখের দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। বালিকার চোখের দৃষ্টিতে নিঃসন্দেহে ইতিবাচক ইশারা ছিল, আর তাতেই তার মন কেমন নরম ঘাসের মতো দুলে উঠে। ঠোঁটের কোণে স্থানে এক চিলতে হাসি। মুখে বলল, আচ্ছা। ফারিয়া চুপ করে থাকে। মাহিন আস্তে করে বলল, ফোন নাম্বার দিয়ে দেন, মাঝে মধ্যে কথা বলা হবে। ফারিয়া নিঃশব্দে মোবাইল মাহিনের দিকে এগিয়ে দেয়। মাহিন কিছুক্ষণ পরে উঠে দাঁড়ায়। আবার দেখা হবে। শ্যামা রাতে সবার সাথে বসে আছে। সবাই ফারিয়ার বিয়ে নিয়ে আলোচনা করছে। ফাতেমা বেগম বলল, এত ভালো ছেলে কিভাবে জোগাড় করে ফেললো? স্বপন ইসলাম সায় দিয়ে বলল। আত্মীয় লাগে নাকি? রিপন মুখ বেঁকিয়ে বলল, আত্মীয় না চাই, দেখো প্রেম করে বিয়ে ঠিক করেছে হয়তো। শ্যামা প্রতিবাদ করে বলল, না না, ফারিয়া প্রেম প্রেম করে না। মাহিন ভাই তার খালার দেবরের ছেলে। ফাতেমা বেগম সায় দিয়ে বলল, আমিও এটাই শুনেছি। যাক বাবা, মায়ের আশা ধৈর্য ধরে থাকলে কপালে ভালো কিছুই হয়। আমার জন্য এমন একটা ছেলে পেলেই হয়। রিপন বলল, বান্ধবী যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, তো সে আমার জন্য পাত্র দেখো। শ্যামা বসা থেকে উঠে দাঁড়ায়। আমি এখন বিয়ে করব না, আমি পড়বো। কেউ কিছু বলার আগে রুমে ছুটে যায়। রুমে গিয়ে শুনতে পায় স্বপন ইসলাম বলছে, পড়তে চাইলে পড়বে, বিয়ের নাম নেওয়ার দরকার কি? ফাতেমা বেগম বলল, হ্যাঁ পড়ুক, আর পড়তে পড়তে একটা দুর্ঘটনা ঘটাক। আজকাল কার মেয়েকে ভরসা করা যায় না। স্বপন ইসলাম গম্ভীর গলায় বলল। আমার মেয়ের উপর ভরসা আছে। শ্যামার হঠাৎ মন খারাপ হয়ে যায়। ফিরোজ কোনো চাকরি করে না, যেটা করে সেটা তার আব্বার একদম পছন্দ না। ফিরোজকে কাছে পেতে যে ঝড় আসবে তা কি সে মোকাবেলা করতে পারবে? তার আব্বা তাকে বিশ্বাস করে, আর সে কি করছে? সব বিশ্বাস ধুলোয় মিশিয়ে ফিরোজকে নিজের করে পাওয়ার প্রতিজ্ঞা করছে। শ্যামা এসব ভাবতে চায় না, কিন্তু ফিরোজকে বিয়ে করে নিলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার মন এখন প্রেমে পাগল, অন্য কিছু ভাবতেও ভালো লাগে না। সে ফিরোজের গেঞ্জিটা পরে শুয়ে পড়ে। মোবাইল হাতে নিয়ে ফিরোজকে ফোন দেয়। হ্যালো। ফিরোজ তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। চিরপরিচিত নাম্বার থেকে ফোন দেখে মুচকি হাসে।
জি। শ্যামা সোজা সাপটা বলে, আমাকে বিয়ে করবেন কবে? বান্ধবীর বিয়ে দেখে কি বিয়ের অসুখ হয়েছে? না, ফারিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই সবাই চাচ্ছে আমারও বিয়ে হয়ে যাক। হলে হবে। শ্যামা ফুঁসে উঠে বলল, মানে? কিছু না, তুমি টেনশন করো না। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে আসবে না। আসলে হাত পা ভেঙে দেব। সব জায়গায় নেতাগিরি চলে না। আচ্ছা, তখন দেখা যাবে। শ্যামা মরিয়া গলায় বলল। কেউ যদি না মেনে নেয়? ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি সবাইকে মানিয়ে নেব। তুমি এসব নিয়ে ভয় পেও না, ঘুমাও। ফিরোজের কথায় শ্যামা স্বস্তি পায়। আচ্ছা। আমার গেঞ্জি পরেই ঘুমাচ্ছ? প্রতিদিনই ঘুমাই। আমি জানি। শ্যামা খিলখিল করে হেসে বলল, কিভাবে বুঝলেন? আমি সব বুঝতে পারি। তাই আমার এখন কি করতে ইচ্ছে করছে বলুন তো? আমার সাথে দেখা করতে, আমার আদর পেতে। শ্যামা ফিসফিস করে বলল, না, কখনোই না। কেন? কারণটা শ্যামা বলে না। সে বলল, এত কিছু জানি না, ঘুমাবো। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। ফিরোজ চোখ বন্ধ করে রাখে। এই ছোট শব্দগুলোর এত জোর, এই শব্দগুলো তার অন্তর ঠান্ডা করে দিতে পারে। প্রথম প্রথম শ্যামার আবদার বললেও এখন নিজেই বলে, হ্যাঁ এটা ঠিক যে এই কথাটা না বললেও ভালোবাসা হয়, কিন্তু আলাদা প্রশান্তি আছে। সে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার চড়ুই পাখি। একটু চিন্তা করো না সোনা। আমি থাকতে আমার রানীকে আর কে নেবে বলো? রাজার বুকেই রানীর স্থান। ফারিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। ফারিয়ার বান্ধবী হয়ে শ্যামার এখনো বিয়ে ঠিক হলো না। এই ব্যাপারটা যেন খুবই গুরুতর এক অপরাধ। ফারিয়ার বিয়ের আর 4 দিন বাকি। যতই ফারিয়ার বিয়ে ঘনিয়ে আসছে, ফাতেমা বেগম শ্যামার চিন্তায় চিন্তিত হয়ে যাচ্ছে। শ্যামার জন্য তখন ভালো ভালো সম্বন্ধ আসছে। স্বপন ইসলাম মেয়ের কান্নাকাটি দেখে বিয়ে নিয়ে না ভাবলেও ফাতেমা বেগমের খুঁচানোর জ্বালায় অতিষ্ঠ হয়ে পাত্রপক্ষকে হ্যাঁ বলে দেয়। ছেলে কানাডার প্রবাসী, বিয়ে করে স্ত্রীকে সাথে নিয়ে যাবে। মেয়ে হয়তো দূরে থাকবে, কিন্তু এমন সোনায় সোহাগা পাত্র আর কই পাওয়া যাবে? পাত্রের নাম আদনান। আদনানের ছুটি কম বিধায় খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শুরু করতে চায়। সেজন্য হুট করে এক সন্ধ্যায় শ্যামাকে দেখতে চলে আসে। আদনানের মা মুরাদনগর মাস্টারপাড়ার ভাড়ায় থাকে। উনি শ্যামাকে কলেজে যেতে দেখেছে। একমাত্র ছেলের জন্য এই মেয়েকেই মনে ধরেছে। আজকে মেয়ে দেখে যদি আদনান পছন্দ করে, তাহলে আগামীকাল বিয়ে হবে বলে এমনটাই আশা ওনার। পাত্রপক্ষ বসার ঘরে বসে আছে। শ্যামা মাত্র বাহির থেকে এসেছে। বসার ঘরে দামি পারফিউমের ঘ্রাণে সেদিকে উকি দিয়ে দেখে অচেনা লোকজন বসে আছে। অচেনা লোক দেখে শ্যামার বুকটা কেঁপে ওঠে। শান্তা পেছন থেকে শ্যামাকে টেনে রুমে নিয়ে যায়। সে বিরক্ত স্বরে বলল, কি হয়েছে? টানটানি করছো কেন? শান্তা ফিসফিস করে বলল, আস্তে কথা বল। কেন? আর ওনারা কে? তোকে দেখতে এসেছে। এমন জোরে জোরে চেঁচালে খারাপ ভাববে। শ্যামা শখ খাওয়ার মানুষের মতো ছিটকে দূরে গিয়ে বলল, কি? কি মানে? তোর তো খুশি হওয়ার কথা। এমন ভালো পাত্র এসেছে, খুব পয়সাওয়ালা। তোকেও বিদেশ নিয়ে যাবে। বিয়ের পর বিদেশ যাবি, বুঝলি? মুহূর্তে শ্যামার চোখ জলে ভরে ওঠে। সে তো ভালো পাত্র চায় না, সে টাকা চায় না, আর না চায় বিদেশে যেতে। সে তার ফিরোজকে চায়। ফিরোজকে হারানোর ভয়ে সে কুকুরে যায়। হুট করে বুকে একটা ক্ষতের সৃষ্টি হয়, যা চিনচিন করে ব্যথা বাড়াচ্ছে। সে মাথা নেড়ে প্রতিবাদ করে বলল, না না। শান্তা মনে মনে কুটিলভাবে হাসে। না মানে কি? তাড়াতাড়ি কাপড় পরে রেডি হ, আব্বা আবার রেগে যাবে। শ্যামা গো ধরে বিছানায় বসে পড়ে। ইতিমধ্যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। ওনাদের চলে যেতে বলো, আমি বিয়ে করব না। শান্তা কিছু বলার আগে ফাতেমা বেগম রুমে আসে। কি হলো শান্তা, ওকে এখনো রেডি করাওনি কেন? শান্তা বলল, আম্মা ও রেডি হচ্ছে না। ফাতেমা বেগম মেয়ের দিকে তাকায়। পান পাতার মতো চেহারায়, দিঘির মতো গভীর কালো চোখে পানির বন্যা দেখে ওনার বুক কামড়ে ওঠে। কাঁদছে কেন মেয়েটা? সাধারণত পাত্রপক্ষ মেয়ে দেখতে আসলে মেয়েরা লজ্জায় মুখ লুকায়, চেহারায় আলাদা লজ্জা ভর করে, কিন্তু শ্যামা যে কাঁদছে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে শ্যামা, রেডি হয়ে যা। শ্যামা অসহায় চোখে মায়ের দিকে তাকায়। না বলতে পারা কথার জন্য বুক ফেটে যায়। আম্মা। ফাতেমা বেগম তির্যক দৃষ্টি মেলে তাকায়। এত ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে? কোনো কথা না বলে রেডি হয়ে যা। শ্যামা ফুপিয়ে বলে, আমি বিয়ে করব না, লেখাপড়া করব। দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো। ফাতেমা বেগম রেগে যায়। লেখাপড়ার দোহাই দিবি না, বিয়ের পরেও পড়া যায়। শ্যামা তার মাথা দুদিকে নাড়িয়ে বলল, না। স্বপন ইসলাম শ্যামার রুমে আসে। ওনারা 1 ঘন্টা যাবৎ বসে আছে। মেয়েকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। অগত্য ওনারই আসতে হলো। শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা, কি সমস্যা?
শ্যামা বাবার আহ্লাদি কথা শুনে আরো ফুপিয়ে ওঠে, কাপা কাপা গলায় ফিসফিস করে বলল, আমি বিয়ে করব না আব্বা, ওনাদের না করে দাও। স্বপন ইসলাম এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওনাকে সবাই রাগী মানুষ হিসেবে জানলেও এই মেয়ের কাছে উনি নরম মনের মানুষ হিসেবে নিজেকে জাহির করেন। এই মুহূর্তে মেয়ের কান্না ওনার ভালো লাগছে না। শান্ত গলায় শ্যামাকে বলল, শ্যামা, শ্যামা তার আব্বার কথায় মাথা তুলে তাকায়। স্বপন ইসলাম বলল, তোর কি কোনো পছন্দ আছে? শ্যামার শ্বাস গভীর হয়, বুক ফেটে কান্না আসে। এই মুহূর্তে ফিরোজের নাম বললে ঝামেলা কমার বদলে আরো বাড়বে। প্রিয় মানুষ থাকার পরেও তার নাম প্রকাশ না করতে পারার যন্ত্রণায় শ্যামা মাথা নিচু করে রাখে। স্বপন ইসলাম আবারও জিজ্ঞাসা করে বলল, শ্যামা। শ্যামা মাথা নেড়ে না করে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। মেয়ের কান্না দেখে স্বপন ইসলামও ভয় পেয়ে গেছেন। ভেবেছিলেন মেয়ে বুঝি বেপথে চলে গিয়েছে। উনি মেয়ের দিকে তাকিয়ে থাকে। শ্যামা আস্তে করে বলল, না, পছন্দ নেই। স্বপন ইসলাম বুক ভরে শ্বাস নিয়ে বলল, তাহলে কান্নাকাটি কেন? আমি পড়তে চাই। ওনারা বিয়ের পর পড়াবে? আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। ভালো পাত্র সবসময় পাওয়া দুষ্কর। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের দায়িত্ব নিতে চাই। তেমন ইচ্ছা থাকলে বিয়ের পরেও আমাদের জন্য কিছু করা যাবে। শ্যামার ছোট্ট মস্তিষ্কে আর কোনো যুক্তি খুঁজে পায় না। সে অসহায় গলায় তার আব্বাকে ডাকে। আব্বা। স্বপন ইসলাম মেয়েকে বললেন, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। শান্তা তাল মিলিয়ে বলল, হ্যাঁ সেটাই, দেখলে কি বিয়ে হয়ে যাবে নাকি? স্বপন ইসলাম বললেন, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা এসেছে। এখন মেয়ে রাত দেখালে ব্যাপারটা খারাপ হবে। আমি চাই না আমার মেয়ে আমার নাম খারাপ করুক। শ্যামার নিজেকে খুব অসহায় লাগে। সে মাথা নেড়ে বলল, আচ্ছা। স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখেছো, আমার আম্মা আমার সব কথা শুনে। ফাতেমা বেগম বুদ্ধি করে ফারিয়াকে ডেকে আনে। ফারিয়া এসে শ্যামার কান্না মাখা চেহারা দেখে থমথমে খেয়ে যায়। এই মেয়ে কাঁদে কেন? সে তো কাঁদেনি, বরং আরো লজ্জা পেয়েছে। মুচকি হেসেছে। সে শ্যামার হাত ধরে বলল, কাঁদিস কেন, আমাকে বল। ফারিয়াকে দেখে শ্যামার দুনিয়া উল্টে যায়। নাকের পাটাতন কেঁপে কেঁপে কান্নার দমক বাড়ে। সে বলতে পারে না তার ভাইয়ের জন্য কাঁদে। বিয়ে করলে ফিরোজকেই করবে। ফারিয়া ভাবে শ্যামা বুঝি ভয়ে কাঁদছে। সে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, দেখবি সব ভালো হবে। বিয়ে ঠিক হবে না বললেও সবার জানা ছিল বিয়ে ঠিক হয়ে যাবে। শ্যামার ধারণা ছিল বিয়ে হবে না, তাকে মোটেও পছন্দ হবে না। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে মাহিন তাকে ভীষণ পছন্দ করলো। এমনকি বিয়েও ঠিক হয়ে গেল। স্বপন ইসলামের একমাত্র মেয়ে বিধায় উনি 2 দিন পরে বিয়ের দিন তারিখ ঠিক করেন। ওনারা চলে গেলে ফারিয়াও চলে যায়। শ্যামা স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকে। তার মনে হলো আশেপাশের সবকিছু ভন ভন করে ঘুরছে। বিয়ে এত সোজা? সে যে ফিরোজকে ভালোবাসে, তার কি হবে? ফিরোজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে কি করে? রাতেও তো ফিরোজের সাথে কথা হলো। শ্যামার ধারণা ছিল ফিরোজ গম্ভীর মানুষ, কিন্তু সম্পর্কে জড়ানোর পর দেখে ফিরোজ তার সাথে সারাদিন লেগে থাকতে চায়, ভীষণ ভালোবাসে। আদুরে কথায় আদুরে ডাকে, তাকে সুখের সাগরে ভাসাতে কৃপণতা করে না। এই এত সুখ ছেড়ে শ্যামা আরেকজনকে আপন করে নেবে অসম্ভব। শ্যামা হাতে চুরি খুলে ছুঁড়ে মারে, হাঁটুতে মুখ গুজে কাঁদে। মোবাইল হাতরে বের করে ফিরোজকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। সে থামে না, একের পর এক ফোন দিতেই থাকে। শ্যামা ঘড়িতে সময় দেখে রাত 11টা। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে এসে গেছে, তাহলে ফোন কেন ধরছে না? ফিরোজ রাত 11টার দিকে বাড়িতে আসে। গোসল করে মোবাইল হাতে নেয় না। আজকে দুপুরে খাওয়া হয়নি, পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই সে সোজা খেতে চলে যায়। গিয়ে দেখে ফারিয়া একা একা ভাত খাচ্ছে। ফিরোজ অবাক হয়ে বলল, কি রে, এতক্ষণে কেন? ফারিয়া টিভি দেখতে দেখতে খাচ্ছে। ভাইয়ের কথা শুনে মাথা তুলে তাকায়। থাক, মন খারাপ করিস না, দেখবি আরো ভালো কোথাও বিয়ে হবে। ফিরোজের মাথায় মনে হলো কেউ 100 মণ ওজনের পাথর দিয়ে বাড়ি মারলো। পছন্দ হয়েছে? ফারিয়া আপন মনে খাচ্ছে। ফিরোজের পাথর কঠিন চেহারা লক্ষ্য করে না। সে খেতে খেতে বলল, ফিরোজের প্রচণ্ড খিদে হঠাৎ করেই কমে যায়। মুখের ভাতগুলো চিবানোর শক্তিও জোগাতে পারে না। হাত পা অবশ হয়ে আসে। অনেক কষ্টে কয়েক লোকমা ভাত মুখে পুরে নেয়। রুমে গিয়ে সর্বপ্রথম মোবাইল ফোন হাতে নেয়। শ্যামার অসংখ্য ফোন। সে আর দেরি না করে শ্যামাকে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করে নেয়, যেন তার ফোন কলের অপেক্ষায় বসেছিল। ফোন রিসিভ করেই শ্যামার ফুপানো শব্দ শুনতে পায়। কান্না জড়ানো কণ্ঠে তার চড়ুই পাখি বিড়বিড় করে বলছে, ফিরোজ, শুনতে পাচ্ছ? আমি কিন্তু বিয়ে করব না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একদম মরে যাব। শ্যামার কান্নারত কণ্ঠ শুনে ফিরোজের বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। সে আস্তে করে বলল, আমাকে নিয়েই বাঁচবে? সব বোধহয় শেষ করার সময় এসে গেছে। শ্যামার কথা শুনে ফিরোজ স্তব্ধ হয়ে যায়। মুহূর্তে পায়ের রক্ত তরাক করে মাথায় উঠে যায়। দেখা করব। ফিরোজ কোনো দ্বিমত করে না, শান্ত স্বরে বলল, আসছি।
তারপর ফোন কেটে বাড়ি থেকে বেরিয়ে যায়। হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে বেসামালভাবে লাফাচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেছে বললেই হলো? মগের মুল্লুক নাকি? হ্যাঁ, তার পাখি অন্য কারো হবে এটাও মানতে হবে। সে কখনোই এটা হতে দেবে না। নিজেকে যতটুকু দরকার শান্ত রাখার চেষ্টা করে। লম্বা লম্বা পা ফেলে শ্যামার আগেই সেই পুকুর পাড়ে চলে আসে। চুপচাপ পুকুর পাড়ে অপেক্ষা করে। নিঝুম রাত ঝিঝি পোকার ডাকগুলো আজকে কেমন বিষাদ মাখানো মনে হচ্ছে। শেয়ালের ডাকগুলো কারো আত্মচিৎকার বলে কানে ধরা দিচ্ছে। সে অস্থির পায়ে প্রেয়সীর জন্য অপেক্ষা করে। দূর থেকে ফিরোজকে দেখে শ্যামার বুকের ক্ষতে আরো বেশি যন্ত্রণা হয়। কান্নারা দলা পাকিয়ে গলার দিকে উঠে আসে। দীঘল কালো চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ফিরোজের কাছে গিয়ে চোখের পানির ধারা যেন আরো বাড়ল। কাপা গলায় বলল, বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ফিরোজ কিছু না বলে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফিরোজের প্রচন্ড রাগ হলো। হঠাৎ করে রাগে শরীর কেঁপে উঠল থরথর করে। শ্যামা যে শুধুমাত্র তার, এটা সবার জানা দরকার ছিল। সে ছাড়া অন্য কারো কাছে বিয়ে দেওয়ার সাহস কি করে হয়? সে শ্যামাকে বলল, আমার কথা বলনি? শ্যামা ঠোঁট ফুলিয়ে কাঁদে, মাথা দুদিকে নাড়িয়ে মানা করে, মুখে বলে, ভয়ে বলিনি। আমি খুবই খারাপ মেয়ে, তোমার কথা প্রকাশ করার মতো সাহস হয়নি আমার। ফিরোজ শান্ত চোখে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যে ভয় পেয়েছে সেটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে অভয় দিয়ে বলল, কোনো ব্যাপার না। শ্যামা কাতর গলায় বলল, আমি কিন্তু বিয়ে করব না। আচ্ছা। শ্যামার ফিরোজের সামান্য আচ্ছায় মন ভরে না। আচ্ছা আচ্ছা কি? 2 দিন পরে বিয়ের তারিখ দেওয়া হয়েছে। ফিরোজ দুষ্টুমি করে বলল, তাতে কি, বিয়ে ঠিক হলে করে নেবা। শুনলাম কানাডার প্রবাসী, তাহলে কানাডা যেতে পারবে। শ্যামার কান্না আরো বাড়ে। ফিরোজের কথাগুলো শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। ধরা গলায় আধা ভাঙা সুর করে বলল, বিয়ে করে নেব। ফিরোজ হাসি চেপে রেখে বলল। শ্যামা আর কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ায়। ফিরোজ তাড়াতাড়ি হাত চেপে ধরে বলল, এই কই যাচ্ছ? আমি তো দুষ্টামি করেছি। ফিরোজের কথাবার্তা শ্যামার কাছে খাপছাড়া লাগছে। হাত মুচড়াতে মুচড়াতে বলল, এটা দুষ্টুমি করার সময়? ফিরোজ মাথা নেড়ে না করে। শ্যামার কান্না থামে না। ফিরোজ বলল, আমার পাখিটাকে বিয়ে করে নেবে এত সাহসকার? নিতে আসুক না, বুক থেকে কলিজা আলাদা করে দেব। শ্যামা ফুপিয়ে ওঠে, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছেড়ে বাঁচতে হবে না, এসব নিয়ে একটু চিন্তা করো না। আমার উপরে ভরসা রাখো, আমি সব সামলে নেব। এই কানাডিয়ান পাত্রের বিয়ে হাতের এক তুড়িতে ভেঙে দেব। শ্যামা ফিরোজকে নিজের চাইতে বেশি বিশ্বাস করে। ফিরোজ শ্যামার চোখের পানি যত্ন করে মুছিয়ে দেয়। গালে হাত রেখেই বলল, কাঁদো কেন? আমি বললাম না সব সমাধান হয়ে যাবে। ফিরোজের কথায় শ্যামার কান্না কমে না, বরং সে কেঁপে কেঁপে উঠে কান্নার তোড়ে। আমার ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। শ্যামা কাঁদতে কাঁদতেই মাথা নাড়ে। ফিরোজ শ্যামার চোখের পানি আলতো স্পর্শে মুছে দেয়। আর এক ফোঁটা চোখের পানি যেন না পড়ে। এখন হাসো তো দেখি। শ্যামা হাসে না। ফিরোজ শ্যামার গালে টোকা দিয়ে বলল, হাসো না কেন আমার পাখি? ফিরোজ হাসতে হাসতে এই কথা বলে। ফিরোজের হাসি শ্যামার ঠোঁট পর্যন্ত বিস্তৃতি লাভ করে। শ্যামাও হাসে। ফিরোজ শ্যামার দিকে অপলক তাকিয়ে থাকে। এই মেয়েটা হাসলে তার এত সুখ লাগে, পাখিটাকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। এই মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা লাগবে সব সে করবে। সে আলতো করে শ্যামার গালে হাত বুলিয়ে বলল, এভাবে হাসবে, তোমার হাসি আমাকে শক্তি যোগায়। শ্যামা চোখে জল, মুখে হাসি। সে হেসে বলল, আচ্ছা। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। শ্যামা বাড়ির পথে হাঁটা ধরেও থেমে যায়। পিছনে ফিরে আবার ফিরোজের কাছে আসে। শ্যামাকে আবার আসতে দেখে ফিরোজ বলল, কি? শ্যামা ফিরোজের চোখের দিকে তাকায়। আস্তে করে বলল, একটু জড়িয়ে ধরি, শুধু একটুখানি। প্রেমিকার এমন আবদারে ফিরোজ হকচকিয়ে যায়। সে বলল, অফকোর্স, এটা জিজ্ঞেস করে কি আছে? যদি ওই দিনের মতো আবার মারো? ফিরোজ হেসে ফেলে বলল, তখন তো তুমি আমার পাখি ছিলে না, এখন তুমি আমার ছোট্ট চড়াই। এখন নো মারামারি। তারপর শক্ত করে তার বুকের মাঝে শ্যামাকে জড়িয়ে নেয়। শুধু বুকে জড়িয়ে ক্ষান্ত হয় না, আলতো করে শ্যামার গলায় মিষ্টি একটা চুমু দিয়ে দেয়। ফিরোজের পক্ষ থেকে প্রথম ভালোবাসায় বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শ্যামার নারী মন দিশা হারাতে চায়। পেটে হাজারো প্রজাপতির উড়াউড়ি টের পায়। পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শে শ্যামাকে পেয়ে ওঠে। ফিরোজের বুকে বিড়াল ছানার মতো মিশে যেতে চায়। এত আদরে সে আবারও কেঁদে দেয়। ফিরোজ বুকে নিয়ে ফিসফিস করে বলল, কি হলো? শ্যামা ফিরোজের মতোই ফিসফিস করে বলল, এত আদর দিচ্ছ কেন? আমার কপালে এত সুখ সইবে না, আমি ঠিক মরে যাব। ফিরোজ মিষ্টি করে হাসে। শ্যামার মতোই ফিসফিস করে বলল, আমি বোধহয় আমার পাখিটাকে শুকে শুকে মেরে ফেলবো। খুব খারাপ প্রেমিক আমি। শ্যামা তার বুকে নাক ঘষে বলল, আমার প্রেমিক। ফিরোজ শ্যামাকে ছেড়ে দিয়ে আস্তে করে বলল, আমাকে তুমি করে সম্বোধন করছো কেন বালিকা? প্রেম নদীতে কি আজন্ম ডোবাতে চাও নাকি? শ্যামা লজ্জা মাখা মুখে বলল, কখন তুমি বললাম? আচ্ছা আর বলবো না, আপনি বলাই ভালো।
আপনি থেকে তুমি বেশি আদরে ডাক। তুমি বলে কেমন আপন আপন লাগে। এই অদমকে আদরে ডাক থেকে বঞ্চিত করার কি দরকার? শ্যামা তর্ক করে না, ফিরোজ শ্যামার হাত ধরে বলল। চলো এগিয়ে দিই। দুজনে হাতে হাত রেখে এগিয়ে যায়। এই ছোট কাজেও শ্যামার সুখের ছোঁয়া লাগে। মনে মনে ভাবে সারা জীবন যেন এভাবেই হাতে হাত রেখে চলতে পারে। রাতে দেরি করে ঘুমানোর ফলে শ্যামা সকালে দেরি করে ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হয় না, মনে হচ্ছে শোকার্ত কোনো বাড়িতে চলে এসেছে। বাড়িটার প্রতিটা কোনো চুপচাপ নিস্তব্ধতায় ঘেরা। শ্যামা খাবারের ঘরে যায়, সেখানে শান্তা ফাতেমা বেগমের মাথায় তেল দিয়ে পানি দিচ্ছে। শ্যামা কাছে গিয়ে বলল। কি হয়েছে আমার? শান্তার আগে চোখে শ্যামার দিকে তাকিয়ে বলল। তোর দোয়া কবুল হয়েছে। শ্যামা আগামাথা কিছু না বুঝে বলল। কিসের দোয়া? বিয়ে ভেঙে গিয়েছে, সেই খবর শুনেই তো আম্মু অসুস্থ হয়ে পড়েছে। শ্যামা কৌতূহলী হয়ে বলল। কেন ভাঙলো? তোর বয়স কম, ওনারা আর একটু বড় মেয়ে চাই। শ্যামা নিজের কানকে নিজেরই বিশ্বাস হয় না। মনের মাঝে খুশির সমুদ্র হো হো করে বয়ে যায়, কিন্তু এই সুখের লেশমাত্র সে প্রকাশ করে না, বরং চেহারার ভাব করে দুঃখী, মুখ মন মরা হয়ে যায়। চুপচাপ সে তার আম্মার পাশে বসে আস্তে করে বলল। ও আচ্ছা। ফাতেমা বেগম শ্যামার ব্যথাতুর চেহারা দেখে ভাবলেন বিয়ে ভেঙে যাওয়াতে বুঝি মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। সে মেয়ের দিকে তাকিয়ে বলল। এসব নিয়ে মন খারাপ করবি না। এমন সময় স্বপন ইসলাম এসে রুমে ঢুকে স্ত্রীর কথা শুনে বলল। মন খারাপ করবে কেন, এর চেয়ে ভালো পাত্র খুঁজে আনবো। শ্যামা মাথা নিচু করে রুমে চলে আসে। রুমে এসে দরজা আটকে এলোমেলো হাত পা ছুড়ে কতক্ষণ নাচানাচি করে, ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মুখে হাত চেপে খিলখিল করে ছুটে আসা হাসির শব্দ আটকায়। হাসির তোরে চোখে পানি চলে আসে। সে তৎক্ষণাৎ ফিরোজকে ফোন দেয়। ফিরোজ তখন উপজেলায় বসে কিছু কাজ করছিল। শ্যামার ফোন পেয়ে মুখে হাসি ফুটে ওঠে। রিসিভ করে শ্যামার হাসি শুনতে পায়। সে আলতো গলায় বলল। আমার মহারানী কি নিয়ে এত খুশি? শ্যামা ফিসফিস করে বলল। বিয়ে ভেঙে গেছে। ফিরোজ হেসে বলল। তাই? খুশির খবর তো। এই খুশিতে মিষ্টি খাও। শ্যামা হেসে এসে বলল। মিষ্টি তো দোকানে। মধুরানীর মধুরাজা কি দোকানের মিষ্টি খাবে? শ্যামা মনোযোগী হয়ে বলল। তো? ফিরোজ আস্তে করে বলল। এত কিছু বোঝাতে পারবো না। বিয়ে ভেঙে গেছে, সেই উপলক্ষে আমার মিষ্টি চাই। ওকে মধুমাসের মধুরানী। ফিরোজের ইঙ্গিত এতক্ষণ ধরতে না পারলেও এখন শ্যামার বোধগম্য হয়। তারপর কট করে ফোন কেটে দেয়। লজ্জায় কান দিয়ে গরম ধোয়া বের হয়। ইস, এককালে এই ছেলেটাকে সে কিনা আনরোম্যান্টিক বলেছিল। এই ছেলে তো পাক্কা মধুমাসের রাজা। শ্যামা লজ্জায় মুখ লুকায়। শান্তা শ্যামার রুমে আসে। শ্যামা তখন মাত্র ফিরোজের সাথে কথা বলেছে। তার চোখে মুখে তখনও হাসি রেশ লেগে আছে। সে কলেজে যাবে বিধায় রেডি হচ্ছে। শান্তা বলল। তুই প্রেম করিস না শতবার বললেও আমি বিশ্বাস করি না। হঠাৎ করে ভাবির মুখে এমন কথা শুনে শ্যামা থমকে যায়। মাথা ঘুরিয়ে সতর্ক চোখে শান্তাকে দেখে বলল। কেন কেন? তোমার ধারণা এমন কেন? আমার ধারণা শুধু এটা না, আমার ধারণা তোর বয়ফ্রেন্ডই বিয়েটা ভেঙেছে। মাহিনকে যতটুকু দেখছি আমার তো একবারও মনে হয়নি অপছন্দ হয়েছে, বরং পারলে তো তখনই বিয়ে করে ফেলতো। শ্যামা শান্তার কথাটা নিয়ে ভাবে, তাহলে কি বিয়ে ভাঙার পেছনে ফিরোজের হাত আছে? শ্যামা মনে মনে নিজেকে গাধা বলে অজস্র গালাগালি দিল। এই সামান্য ব্যাপারটা এতক্ষণে কেন তার মাথায় আসেনি? ফিরোজ যে তার পাখিকে ছাড়বে না এটা তার ভাবা উচিত ছিল। আর সে কিনা ঢ্যাং ঢ্যাং করে এই সুখবরই ফিরোজকে দিতে গিয়েছে, যে কিনা মূল কারিগর। মনে মনে সে নিজের হাজার গুণ অবাক হলেও শান্তার সামনে তা প্রকাশ করে না। মুখে হাজারো মেঘের ভিড় জমিয়ে পড়ল। ফালতু কথা বলো না তো। আমি প্রমাণ করে দেব, দেখিস। শ্যামা ঠোঁট উল্টে বলল। কিছু থাকলে তো প্রমাণ হবে। আচ্ছা, তাহলে রাতে ফুসুর ফুসুর করে কার সাথে কথা বলিস তুই? কথা বলি না, আমি রাতে পড়ি। রাতে পড়লে আমার মুখস্থ হয় বেশি। শান্তা আর কিছু বলার আগে শ্যামা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলল। এত চিন্তা করো না, আমি এমন কিছুই করি না। শান্তা শ্যামার যাওয়ার পানে তাকিয়েছে। তার সন্দেহের বীজ আরো শক্ত হয়ে গেঁথে যায়। শ্যামা ফারিয়াকে বিয়ে ভাঙার কথাটা বলাতে ফারিয়া খুব মন খারাপ করে। আফসোস করে বলল। শ্যামা হাসে, ফারিয়ার দিকে তাকায়। ফারিয়ার ফোন এসেছে। হবু বরের সাথে কথা বলতে বলতে ফারিয়া মুচকি হাসছে। শ্যামা লক্ষ্য করেছে আজকাল ফারিয়ার চেহারার উজ্জ্বলতা যেন অনেক বৃদ্ধি পেয়েছে। এই মেয়েটা তার ভালো বিয়ের প্রত্যাশা করছে। যদি জানতে পারে তারই বড় ভাইয়ের সাথেই মধুর প্রণয়ে জড়িয়ে আছে, তাহলে ফারিয়া বোধহয় খুব রেগে যাবে। আগে শ্যামা ফারিয়ার সাথে ততটা মিল মোহাব্বত ছিল না, কিন্তু একদিন ঘামে ভেজার আগে ফিরোজকে দেখে স্কুল পড়ুয়া শ্যামার মনে বসন্ত এসে দোলা দিয়ে যায়। মনের গোপন কুঠুরিতে কোকিল মধুস্বরে কুহু কুহু ডেকে যায়। শ্যামা কোকিলের না বলা কথাটা যেন বুঝতে পারলো। কম্পনরত বুক নিয়ে লুকিয়ে লুকিয়ে ফিরোজকে দেখে কোকিলের কথাটা বুঝলো। ফিরোজকে তার রাজা বানানো তীব্র ইচ্ছা মাথায় চাপলো।
ভয় পেয়ে কাছে না গেলেও দূর থেকে ফিরোজকে গোগ্রাসে গিলে নিত। ফিরোজের কাছে যাওয়ার বাহানায় ফারিয়ার সাথে বান্ধবীর সম্পর্ক গড়ে তোলে। ফারিয়া তুখোড় ছাত্রী, শ্যামা ততটা ভালো ছাত্রী না হলেও মন দিয়ে পড়ে, লেখাপড়ায় উন্নতি ঘটায়। ফারিয়ার সাথে শক্ত করে সম্পর্ক করে। আর তখন ফারিয়া তার প্রাণের বান্ধবী। আর মাত্র 3 দিন পরেই ফারিয়ার বিয়ে। ফারিয়ার অনুরোধ হলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত শ্যামাকে ফারিয়াদের বাড়িতে থাকতে হবে। কিন্তু দুজনেই চিন্তিত এটা ভেবে যে সেদিন রিপনের সাথে ফিরোজের এত বড় মনোমালিন্য হয়ে গেল, এখন কি শ্যামাকে আসতে দেবে? ফারিয়া যে কোনোভাবেই হোক শ্যামাকে তার কাছে রাখবে। সারাদিন কলেজ করে শ্যামা যখন বাড়ি আসে তখনও বাড়ির পরিবেশ থমথমে, মনে হচ্ছে বিয়ে ভাঙেনি, এর চেয়েও ভয়াবহ কোনো কিছু ঘটে গেছে। সে মাথা না ঘামিয়ে রুমে গিয়ে ফিরোজকে ফোন দেয়। ফিরোজ ফোন রিসিভ করলে শ্যামা সোজা প্রশ্ন করে, আপনি বিয়েটা ভেঙেছেন তাই না? ফিরোজ মুচকি হাসে। তার পাখিটা এতক্ষণ এই ব্যাপারে ধরতে পারলো। সে বলল, তুমি কিভাবে ভাবলে আমার শ্যামা পাখিকে আরেকজন নিয়ে যাবে? এটাই ফিরোজ মানবে? এই ফিরোজ। শ্যামা হেসে বলল, এত ভাব নিয়েন না, আজকে নেয়নি তো কি হয়েছে, যে কোনো দিন নিয়ে যাবে। গায়ের 1 ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তা সম্ভব না। শ্যামা ভয়ার্ত কণ্ঠে বলল, যদি আব্বা অথবা ভাইয়া যদি জানতে পারে আপনি বিয়ে ভেঙেছেন তো আমাকে একদম মেরে ফেলবে। ফিরোজ হেসে বলল, কেউ জানতে পারবে না, এত ভয় পেও না। কিভাবে করলেন এটা? খুব সহজ কাজ। বেটা তো আমাকে দেখে ম্যাও শুরু করেছে। যদি কাউকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না, আমি আরো বেশি বিপদে পড়বো। বললে কি হবে তা ওই ছেলে ভালো করেই জানে। তুমি এত চিন্তা করো না। আমি কেন চিন্তা করি? আপনাকে হারালে বুঝবেন আপনি। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে প্রথমবারের মতো অসহায় গলায় বলল, আমি তোমাকে ছেড়ে নিজেকে ভাবতে পারি না শ্যামা, তুমি আমাকে ছেড়ে যেও না। ফিরোজের এমন বিমর্ষ গলা শুনে শ্যামার মন কেমন তর নাম না জানা ব্যথায় চির বেরিয়ে উঠে ফিসফিস করে আশ্বাস দেয়া গলায় বলল, আমি কখনো ছেড়ে যাব না। আপনি আমার কাছে খুব দামি। ভালোবাসি। শ্যামা ফিসফিস করে বলল, ইস, এত ভালোবাসেন কেন? জানি না, এমন মিষ্টি পাখিকে বোধহয় ভালোবাসারই কথা। শ্যামা সুখের আবেশ নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত ভর ফিরোজকে নিয়ে স্বপ্নে মজে থাকে। পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ে রুবি এক ছেলের সাথে প্রেম করে। সবার ভাষ্যমতে ছেলেটা চূড়ান্ত বেয়াদব, রুবি ভালো ছাত্রী, কিন্তু কিভাবে যেন এই চালচুলোহীন ছেলের খপ্পরে পড়ে গেছে। মালিক মিয়া রুবিকে প্রথমে বুঝিয়েছেন, কিন্তু কোনোভাবে যখন মেয়ের মন ফিরাতে পারছিলেন না তখন আরো কঠিন হয়েছে। রুবি এসবের তোয়াক্কা করেনি, সব বাধা ডিঙিয়ে সে পালিয়ে গেছে। মালিক মেয়ের এই স্বার্থপরের মতো কাজটা মানতে পারেনি। আশেপাশে মানুষের কটু কথা শুনে আত্মহত্যার চেষ্টা করেছেন। ভাগ্য ভালো বিধায় এইবারের যাত্রায় বেঁচে ফিরেছেন। শ্যামার আম্মা ফাতেমা বেগম ওনাকে দেখে আসলেন। সবাই বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিলেন। উনি সবার সাথে এসে খেতে বসে। খাওয়ার এক পর্যায়ে আক্ষেপ করে বলল, বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে কি এভাবে নাক কান কাটার জন্য? স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সব মেয়ে কি এক নাকি? কিছু বেয়াদব আছে এমন। ফাতেমা বেগম মেয়ের দিকে এক পলক তাকায়। কিভাবে বুঝবো রুবি যে কেমন মেয়ে ছিল তাকে আমাদের অজানা? ওই যেহেতু এত নোংরা একটা কাজ করতে পেরেছে, আর কি বলবো বলো? রিপন সায় দিয়ে বলল, খারাপ ছেলেদের পাল্লায় পড়লেই শেষ। তাছাড়া আজকাল গ্রামে মাতাল ছেলেদের আনাগোনা বেশি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে, তাদের কি উচিত না বাবা মায়ের সম্মান রেখে চলা? স্বপন ইসলাম শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেকে তো সম্মান মতো বিয়ে করাতে পারলাম, এখন আমার আম্মারে একটা রাজপুত্রের কাছে তুলে দিতে পারলেই হয়। রিপন বোনের দিকে তাকিয়ে বলল, দেখো তোমার মেয়েও কোনো নেশা করে পাল্লায় পড়েছে কিনা। স্বপন ইসলাম হতাশার গলায় বলল, এমন হলে মালিক মিয়ার মতো জানে বাঁচার আশা থাকবে না, আমি তখনই মরে যাব। শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করবা নাকি আম্মা? শ্যামার বুকটা ধক করে উঠে, অচেনা ভয়ে মনটা চির বেরিয়ে উঠে। বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হয় তারা এত কষ্ট করে তাকে বড় করছে, আর সে কিনা প্রেম করছে। হঠাৎ করে শ্যামা নিজেকে নিজে ঘৃণা করলো। তার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, না। মেয়ের মুখ থেকে এমন সুন্দর উত্তর শুনে স্বপন ইসলাম হই হই করে বলল, আমি জানি আমার আম্মা আমার সম্মান রাখবে। পরম আদরে স্বপন ইসলাম শ্যামাকে বুকে জড়িয়ে নেয়। আবেগে আপ্লুত হয়ে উনি কান্না করে দেয়ার বিড়বিড় করে বলে, মারে, আমার সম্মান রাখিস। মেয়েদের এই কাজটা যে বাবা মায়ের জন্য কতটা কষ্টের তা বোঝানো যাবে না। কি থেকে কি হয়ে গেল, হঠাৎ ওনার কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। এমন কাজে সবাই হতভম্ব। শ্যামা উঠে তার রুমে চলে যায়। বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদে। এমন করে সে কখনো ভাবেনি, বাবা মায়ের কথা সে কখনোই ভাবেনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়, হাত বাড়িয়ে ফোনটা এনে ফিরোজকে ফোন দেয়। ফোন রিসিভ হলে দম আটকে বলল, আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। নিজের চোখের সামনে ছেলেটার বয়স হু করে বেড়ে যাচ্ছে, তা মোহাম্মদ আলীর ভালো লাগে না। ছেলে বিয়ে করবে না, করলেও
উনি কিন্তু থেমে থাকেনি, গোপনে গোপনে ঠিকই মেয়ে খুঁজে যাচ্ছেন। তেমনি কালকে এক বাল্যকালের বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর মেয়ে পছন্দ করে ফেলেছে। বন্ধুকে মনের কথাটা বলতেই বন্ধু রাজি হয়ে যায়। মোহাম্মদ আলীর ছেলেকে বিয়ে করানোর জন্য ঘোর প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নাস্তার টেবিলেই ফিরোজকে পেয়ে যান। ফিরোজ, ফিরোজ নাস্তা খেতে খেতেই তার আব্বার দিকে তাকায়। মোহাম্মদ আলী ধীরে সুস্থে বলল, তোর নানা তো অনেক শুনলাম, আর না শোনার ধৈর্য নাই। আমি মেয়ে দেখে এসেছি, তুই তামিমকে নিয়ে বিকেলে মেয়েটাকে দেখে আয়। মোহাম্মদ আলীর মুখে আবারও বিয়ের নাম শুনে ফিরোজের খাওয়া বন্ধ হয়ে যায়। কপালের চামড়া আপনা আপনি কুঁচকে যায়। সে গম্ভীর গলায় বলল, মানে? কথা তো স্পষ্ট করেই বললাম, বুঝতে পারছিস না? আমি আপনাকে বলেছি না এখন বিয়ে করব না। মোহাম্মদ আলী মুহূর্তে রেগে যায়, কিরমির করে বলল, তুই বললেই আমি শুনতে হবে? আফিয়া বেগম সূর্য হাতছাড়া করেন না, দাঁত কিরমিরিয়ে বলল, বেয়াদব, মায়ের মতো বেয়াদব হয়েছে। ফিরোজ চোখ তুলে আফিয়া বেগমের দিকে তাকায়। আফিয়া বেগম থমথম খেয়ে অন্যদিকে তাকায়। মোহাম্মদ আলী চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, বিকেলে চলে যাবি, আমি কোনো কথাই শুনতে চাই না। আমি চাচ্ছি না। কেন? কারণ আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কারণটা কি? কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ছেলের দিকে ফিরে তাকায়। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি সমেত ফিরোজকে ভীষণ সুন্দর লাগছে। ছেলেদের এত সুন্দর হওয়া ভালো না। আচ্ছা, ওনার এত সুন্দর ছেলে প্রেম করছে না তো? উনি সোজা প্রশ্ন করেন। তুই কাউকে পছন্দ করিস? ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করে। তাহলে সমস্যা কি? ফিরোজ নিভু গলায় বলল, কিছু না। তাহলে আর কি, বিকেলেই যাবি। ফিরোজ রেগে যায়, তীক্ষ্ণ গলায় বলল, আমি বলেছি না যাব না। মোহাম্মদ আলী ছেলের এই অভদ্রতার সাথে পরিচিত না। সবার সাথে ফিরোজ রাগী হলেও ওনার সাথে রাগী না। উনি হতভম্ব হয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। কালকে ফারিয়ার গায়ে হলুদ, তাই আর কথা বাড়ায় না। মেয়ের বিয়ের আগে অশান্তি সৃষ্টির দরকার নেই। ফিরোজ হনহন করে রুমে চলে যায়। শ্যামার সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় শ্যামাকে বিয়ে করতে হবে। যা পরিস্থিতি হচ্ছে, কবে না তার আব্বা মেয়ে বাড়ি এনে বলবে এখনই বিয়ে কর। সকাল সকাল তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। তখনই এমপি মহোদয়ের কাছ থেকে ফোন আসে। ওনার সেক্রেটারি জানায় আজকে পাশের এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান হবে, স্যার ফিরোজের উপস্থিতি আশা করছে। ফোন কাটার সাথে সাথে শ্যামা ফোন দেয়। ফোন রিসিভ করে কিছু বলার আগে শ্যামা কিছু উত্তপ্ত বাক্য ফিরোজের দিকে ছুঁড়ে মারে। সে কোনো কিছু বলার আগেই শ্যামা কট করে ফোন কেটে দেয়। সংযোগ বিচ্ছিন্ন হওয়া মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে। পাগল মেয়েটা কি পাগল নাকি? হুট করে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে? ফিরোজের বুকের ওঠানামা দ্রুত হয়। শ্যামার ফোন নাম্বারে ডায়াল করে কিন্তু বন্ধ। এদিকে এমপি সাহেবের কাছে যাওয়াও জরুরি। ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে। শ্যামা না করলো কিভাবে? ওর জন্যই আজকে তার আব্বার সাথে বাজে ব্যবহার করেছে, নাহলে এত অনুরোধের পরে বিয়েতে অবশ্যই মত দিত, কিন্তু সে দেয়নি। কারণ তার শ্যামা পাখি আছে যে অধীর আগ্রহের সাথে ফিরোজের জন্য অপেক্ষা করে। বাচ্চাদের সাথে প্রেম করার এই এক জ্বালা। তারা হুটহাট সিদ্ধান্ত নেবে। আরও কয়েকবার শ্যামাকে ফোন দিয়ে কোনো সুলক্ষণ না দেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। শ্যামা আজকে কলেজে যাবে না। সকালে এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শ্যামার শরীরে সর্বশক্তি শুষে নিয়েছে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফাতেমা বেগম আর শান্তা এসেছিল, কিন্তু শ্যামা মাথা ব্যথার দোহাই দিয়ে উঠেনি, কারো সাথে কোনো কথাও বলেনি। শান্তা রুমে গিয়ে রিপনকে বলে, আমার মনে হয় তোমার বোন প্রেম করে। রিপন মোবাইলে চোখ রেখেই বলল, কারোর সাথে? তা জানি না, কিন্তু প্রেম করে। কিভাবে বুঝলে? মাঝে মাঝে ফোনে কথা বলে, আবার বিয়ের কথা বলাতে কিভাবে কাঁদলো দেখলে না? সব মেয়ে বিয়ের কথায় কাঁদে। শান্তা মুখ অন্ধকার করে বলল, আমার কথা তো বিশ্বাস হয় না, যখন অঘটন ঘটবে তখন মিলিয়ে দেখো। রিপন বলল, শ্যামা এমন মেয়ে না, দেখলে না আব্বা শ্যামাকে কত বিশ্বাস করে। রিপনের কথাগুলো শান্তার মন মতো হয় না। সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। রাত 12টার দিকে ফিরোজ বাড়ি আসে। ফ্রেশ হয়ে শ্যামাকে ফোন দেয়, কিন্তু যথারীতি বন্ধ। ফিরোজ ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ব্যথা। সারাদিন কম পরিশ্রম হয়নি। ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হতে চাইছে। সে উঠে দাঁড়ায়। স্পঞ্জের জুতা পায়ে দিয়ে ঘর ছেড়ে রাস্তায় উঠে আসে। শ্যামার রুমের কাছে এসে সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে আস্তে করে টোকা দেয়। 3-4 বার পরপর দিতে থাকে। তার বিশ্বাস শ্যামা ঘুমায়নি, শ্যামা জেগেই ছিল। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চিন্তে ঘুমানোর প্রশ্নই উঠে না। সারাদিন ফোন বন্ধ করে রেখেছিল ফিরোজ। কতটা রাখবে সেটা ভেবে কলিজা শুকিয়ে যাচ্ছিল। জানালায় কারো টোকা শুনে সে এগিয়ে যায়। জানালা খুলে দেখে ফিরোজ দাঁড়িয়ে। তাকে দেখে বলল, বের হতে পারবে? শ্যামা স্বাভাবিকভাবেই বলল, পারবো। রাস্তায় আসো। শ্যামা দরজা ভেজে চুপচাপ রাস্তায় যায়। ফিরোজ শ্যামাকে দেখে বলল, কি সমস্যা? শ্যামা তখনও কাঁদছে। ফ্যাচ ফ্যাচ করে নাক টেনে বলল, কোনো সমস্যা নেই। তাহলে সম্পর্ক শেষ মানে কি? ফিরোজের শীতল কণ্ঠস্বর শ্যামার অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, কিন্তু সাহস করে বলল, শেষ মানে শেষ। ফিরোজ রেগে যায়। সারাদিনের ক্লান্তিতে মেজাজ ঠিক রাখতে পারে না। বললেই হলো। আমাকে কি গাধা মনে হয়? আমি তো প্রেম করতে চাইনি, তুমি আমাকে পাগল বানিয়েছ। আমার অন্তরে ঢুকে সব উল্টাপাল্টা বানিয়ে দিয়েছ।
এখন বলো সম্পর্ক রাখবে না, কি মনে করো আমাকে? ফিরোজ যা বলছে সব সত্যি। শ্যামা মুখে হাত চেপে কেঁদে ফেলে। ফিরোজ হাত দিয়ে নিজের মুখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কান্নারত শ্যামার কাছে এসে শ্যামার হাত ধরে চোখের পানি মুছে দেয়। আলতো হাতে কাছে টেনে শ্যামাকে বুকে জড়িয়ে নেয়, মাথার চুলে চুমু দিয়ে বলল, তুমি আমার পাখি না? এসব কেন বলো? সারাদিন অনেক প্যারায় ছিলাম, তোমার এমন কথাগুলো শুনে মাথা ঠিক রাখতে পারছি না। প্লিজ এসব বলো না। ফিরোজের বুকে গিয়ে শ্যামার মনে হলো সারাদিনের কষ্টগুলো নিমিষেই দূর হয়ে গেল। ফিরোজের কাতরতা শ্যামাকে ছুঁয়ে যায়। সে ফিসফিস করে বলল, আব্বা জানলে খুব কষ্ট পাবে। আমায় নিয়ে আব্বার অনেক আশা। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা সবাইকে মানিয়ে বিয়ে করব, তাহলে আর কেউ কষ্ট পাবে না। আমার ভয় হয়। আমি আছি তো, এত ভয় কিসের? শ্যামা ফিরোজের হাত থেকে ছুটতে চায়। যাই হোক, আমি সম্পর্ক রাখবো না। ফিরোজ শ্যামাকে আরো কাছে টেনে নেয়। আমি ছাড়লে তো যাবে। শ্যামা কাঁদে, দুদিকে মাথা নেড়ে বলল, কেউ মানবে না। ফিরোজ সযত্নে শ্যামার চোখের পানি মুছিয়ে বলল, এসব চিন্তা আমার, তুমি শুধু উল্টাপাল্টা কথা বলো না, আমার শান্ত পাখি হয়ে থেকো। শ্যামা চোখ ভরা পানি নিয়ে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ অশ্রু ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে ছাড়া আমি শূন্য, বাঁচবো না শোনা। শ্যামা মাথা দুলিয়ে বলল, আমিও। আর এসব বলো না ওকে। কিন্তু কোনো কিন্তু না, সব বাধা অতিক্রম করে আমার পাখিকে বুকের কাছে আনবই। আচ্ছা। আর এসব বলবে না। তুমি আমার শান্তির কারণ, এটা মনে রেখো। শ্যামা বাড়ি আসার আগে থমকে দাঁড়িয়ে যায়। ফিরোজ কিছু বললে উত্তর দেয় না, জুড়ো জুড়ো চোখে ফিরোজের দিকে তাকিয়ে থাকে। ফিরোজ মিহি গলায় জানতে চায়, কি হয়েছে? শ্যামা মাথা নাড়ে। ফিরোজ হঠাৎ হো হো করে হেসে ফেলে, তারপর শক্ত করে শ্যামাকে নিজের সাথে জড়িয়ে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে থাকতে পারবে না, সেটা আমি জানি। শ্যামা হেসে বলল, রাজা ছাড়া রানী থাকে কি করে? শ্যামা সকল চিন্তা দূরে ঠেলে বাড়ির দিকে হাঁটে। ফিরোজ ঠিক তাকে জয় করে নেবেই, কিন্তু হাসি হাসি মুখে নিমিষেই ভয়ের চিহ্ন ফুটে উঠল। চলন্ত পা থেমে যায়। রিপন দরাজ গলায় বলল, কই গিয়েছিলে এত রাতে? শান্তা আগে বলেছিল শ্যামা প্রেম করে, কিন্তু রিপন সেই কথা কানে তোলেনি। সে বিশ্বাস করেনি তার বোন প্রেম করতে পারে। তাছাড়া সে আর স্বপন ইসলাম শ্যামাকে এত কড়া শাসনে রেখেছে যে প্রেম করার ফুরসত দেয়নি। কিন্তু এখন কি নিজের চোখকে অবিশ্বাস করবে? রিপনের কথা শুনে শ্যামা দাঁড়িয়ে গেছে। রিপনের সন্দেহ গাঢ় হয়। কিরে, কথা বলিস না কেন? শ্যামা ভাবতেও পারেনি আজকে রিপনের সামনে পড়বে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে, গলা শুকিয়ে চৌচির। কি বলবে ঠিক গুছিয়ে উঠতে পারে না। কোনো মতে বলল, ভাইয়া। কই গিয়েছিলে? শ্যামা বুঝতে পারে এই মুহূর্তে কথা না বলে চুপ থাকলে আরো বেশি বিপদ হবে। সে আস্তে করে বলল, বাথরুম থেকে যাওয়ার সময় দেখলাম কে যেন দৌড় দিল। আমি ভাবলাম চোর নাকি, তাই একটু এগিয়ে সামনে গিয়ে দেখলাম দুটো শেয়াল। রিপন তার বোনের দিকে অপলক তাকিয়ে আছে। শ্যামার কথা শুনে মনে হচ্ছে সে মিথ্যা বলছে না। সে অনুসন্ধানী চোখে তাকিয়ে বলল, সত্যি কথা? হ্যাঁ ভাইয়া। তুই একা একা চোরের পিছু নিলে যদি সত্যি চোর হতো, তাহলে আমি চিৎকার করে তোমাদের ডাকতাম। রিপন শ্যামাকে একটা ধমক দেয়। চুপ, আর কখনো রাতের বেলা কোনো দিকে যাবি না। বেশি সাহস হয়ে গেছে, তাই না? শ্যামা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। সে যে রুমে নেই এটা তার ভাই বেশিক্ষণ হবে না টের পেয়েছে। টের পেলে এই সাজানো কথাগুলো বিশ্বাস করতো না। রিপন বাথরুমের দিকে চলে গেলে শ্যামা বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। আজকে বুঝি ভাগ্য তার প্রতি সদয় ছিল, তাই তো চূড়ান্ত ধোলাই থেকে প্রাণে বেঁচে গেছে। এই কথাটা রিপন সকালে ঘরের সবার সামনে তুললো। শ্যামা যে কত বীর তা বলল। রিপনের কথা শুনে সবাই শ্যামাকে আচ্ছা মতো বকা দিল। শ্যামা অবুঝ চেহারা করে বলল, আমি বুঝতে পারিনি যে বিপদ হতে পারতো। আজকে ফারিয়ার গায়ে হলুদ। প্রিয় বান্ধবীকে ছাড়া গায়ে হলুদ করার মতো ইচ্ছা তার নেই। যেভাবেই হোক শ্যামাকে তার বাড়িতে তার পাশে চাই। ফারিয়ার সেই চিন্তা ভাবনা থেকে দুপুরে শ্যামাকে নিতে চলে এসেছে। শ্যামার মা ফাতেমা বেগম তো কোনোভাবেই রাজি না। ওনার এক কথা বিয়ের দিন সকালে গেলেই হয়, কিন্তু ফারিয়াও নাছুরবান্দা। স্বপন ইসলাম বিরোধ করে। মেয়ে মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে রাত কাটানো ওনার পছন্দ না। কিন্তু ফারিয়ার আবদারের কাছে রাজি না হয়ে পারল না। শ্যামা ব্যাগ গুছিয়ে না হওয়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে ফারিয়ার বিয়েতে যেতে পেরে যতটা খুশি, এর চেয়ে বেশি খুশি অনেকটা সময় ফিরোজের আশেপাশে থাকতে পারবে বলে। ফারিয়াদের বাড়ি গিয়ে শ্যামা কাপড় পাল্টে নেয়। হলুদের শাড়ি পরে ইচ্ছে মতো সাজে। লাল টুকটুকে লিপস্টিক দিয়ে সাজটা আরো গাঢ় করে। এখানে আসার পর থেকেই দেখছে ফিরোজ কাজ করছে। কোথায় কি হবে সেসব তদারকি করতে ব্যস্ত। অবশ্য কয়েকবার দুজনের চোখাচোখি হয়েছে। শ্যামা ফিরোজকে দেখে মুচকি হাসলেও ফিরোজের মুখভঙ্গি ছিল গম্ভীর। ধারালো দৃষ্টি ফেলে শ্যামাকে দেখছে। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পরে অনেক ছেলেই শ্যামার সাথে ভাব জমাতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু শ্যামা সবাইকে এড়িয়ে গিয়েছে। সবাই তার সাজের প্রশংসা করলেও শ্যামার অন্তর ঠান্ডা হয় না। যাকে দেখাবে বলে সাজলো সে তো
একবারও প্রশংসা করলো না, মুগ্ধ চোখে তাকালো না। এই বিরহে শ্যামার মুখের হাসি কমে যায়, চঞ্চল চোখে বারবার ফিরোজকেই খুঁজে। রাত যখন 2টা তখন অনুষ্ঠান শেষ। ফারিয়া রুমে গিয়ে মেকআপ তুলে তখন তার বর মাহিনের ফোন আসে। মাহিনের ফোন দেখে ফারিয়ার মুখটা লজ্জায় আরক্ত হয়। তখন শ্যামা ছাড়া আর কেউ নেই ফারিয়ার রুমে। ফারিয়া তার সাজগোজ তুলে ফেললেও শ্যামা তোলেনি। তার প্রিয় পুরুষ যে এখনো তাকে মন ভরে দেখেনি। ফারিয়াকে এমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতে দেখে শ্যামার ভালো লাগে। শ্যামাকে আরো ভালো লাগায় ডুবাতে তার ফোনে ছোট একটা মেসেজ এলো। ছাদে অপেক্ষায় আছি। পাষাণ পুরুষের মন গলেছে। সারাদিনে এতক্ষণে অবুঝ প্রেমিকাকে স্মরণ করেছে। ফারিয়া তার বরের সাথে কথা বলায় ব্যস্ত। শ্যামা আস্তে করে বেরিয়ে যায়। পাটি পেটি ছাদে উঠে। নিঝুম রাত, আশেপাশে ঝিঝি পোকার ডাক অতিক্রম করে শ্যামার বুকের ধিম ধিম শব্দ যেন বেশি শব্দ করছে। ছাদে পা রেখে আশেপাশে চোখ বোলায়। ফিরোজ দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্যামার লজ্জা হয়। ফিরোজ এক দৃষ্টিতে তার দিকে তাকানোতে সে আড়ষ্ট হয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে যায় প্রাণভ্রমরার কাছে। হ্যাঁ, ফিরোজ তার প্রাণভ্রমরা। এই প্রাণভ্রমরা না দেখলে সে একটুও বাঁচবে না। এই যে সারাটক্ষণ মন মরা হয়েছিল, সব কষ্ট অভিমান নিমিষেই দূর হয়ে যাচ্ছে। ফিরোজের কাছে যেতে হয় না। ফিরোজই বড় বড় কদম ফেলে শ্যামার দিকে আসে। ফিরোজের চোখ জোড়া আজকে অন্যরকম নেশালো। শ্যামার এগোতে পারে না, বরং পিছিয়ে যায়। পিছতে পিছতে চিলে কোঠার দেয়ালের সাথে মিশে যায়। মন্ত্রমুগ্ধের মতো ফিরোজের দিকে তাকিয়ে আছে। দুজনে কথা না বললেও চোখে চোখে হাজারো না বলা কথার আদান প্রদান হচ্ছে। ফিরোজ ভাবে মেয়েটা তাকে নির্ঘাত মেরে ফেলার পায়তারা করছে। তা না হলে এমন সাজ দিয়ে সামনে আসবে কেন? এই প্রথম শ্যামাকে এমন রূপে দেখেছে। দেখে যেন চোখে তৃষ্ণা বেড়ে গেছে। ইচ্ছে করছিল আজকেই বিয়ে করে পুতুলটাকে সারাক্ষণ তার সামনে বসিয়ে রাখে। নিঝুম রাতে প্রিয় রমণীকে কাছে পেয়ে ফিরোজের দেহে আলোড়ন সৃষ্টি হয়। অনুভূতির প্রখারতায় হাত পা ঝিমঝিম করে ওঠে। হাত বাড়িয়ে শ্যামার গাল ছুঁয়ে দেয়। ফিরোজের হাতের স্পর্শে শ্যামা কেঁপে ওঠে। কিশোরী মনে ঝড় বয়। ফিরোজ শ্যামার সবকিছু খেয়াল করছে। বারংবার কেঁপে ওঠা, শ্বাস ভারী হয়ে পড়া যেন তাকে আরো মাতাল করে দেয়। শ্যামার দিঘির মতো গভীর চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে আমাকে মেরে ফেলার ধান্দা করেছো কেন? কিভাবে? এত সেজেছ তাই? ফিরোজের মুগ্ধ দৃষ্টি শ্যামাকে শান্তি দিল। সে ফিরোজের মতোই ফিসফিস করে বলল, আপনার জন্যই সাজলাম। ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুন্দর লাগছে, একদম বইয়ের মতো লাগছে। শ্যামা লজ্জা পায়, মাথা নামিয়ে চোখ এপাশ ওপাশ ঘোরায়। ফিরোজ চেপে দাঁড়ায়, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বলল, ইচ্ছে করছে বিয়ে করে ফেলে। তুলুমুলু পুতুলটাকে সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি, যখন তখন চুমো দেই, গভীর রাতে মিষ্টির আলিঙ্গনে পিষে ফেলি। কি বালিকা, বিয়ে করবে? ফিরোজের এমন বেসামাল কথায় শ্যামা খুব লজ্জা পায়। উসকুস করে বলল, কেউ দেখে ফেলবে, নিচে যাই। ফিরোজ যেন কথাগুলো শুনেনি এমন করে বলল, লিপস্টিক নিয়েছো কেন? ততক্ষণে ফিরোজের হাতের আঙ্গুল শ্যামার ঠোঁটের আশেপাশে ঘোরাঘুরি করছে। শ্যামা কোনো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপছে, হাত পা শিরশির করে। তার কেমন ব্যাকুল লাগছে। সে কোনো মতে বলল, এমনি। ফিরোজ গাঢ় স্বরে বলল, ভদ্রপ্রেমিক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আর তার সুযোগ দিচ্ছ না, মাথা নষ্ট করে দিয়েছ। আমি সত্যি আর ভদ্র থাকতে পারছি না। শ্যামা অপলক ফিরোজের দিকে তাকিয়ে আছে। ফিরোজ শ্যামার কানের কাছে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আজকে একটু অভদ্র হই, বেশি না, একটু। শ্যামার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই ফিরোজ তার কাছে অপরিচিত। গম্ভীর মুখ ফিরোজের মুখে এমন কথা কাম্য ছিল না। সে নাড়াচাড়া করতে পারছে না। তার হাত ফিরোজের হাতে। সে কিছু বলার আগে ফিরোজেই প্রথম তার পুরুষালী ঠোঁট প্রিয়তমার কোমল ঠোঁটে ছুঁয়ে দেয়। একবার ছুঁয়ে ক্ষান্ত হয় না, পরপর কয়েকবার ছুঁয়ে দেয়। শ্যামার হাত পা কাঁপছে। এই প্রথম কোনো পুরুষের মিষ্টি আদর পেল। চোখের দৃষ্টি ফিরোজের দিকে। ফিরোজ তার খুব কাছে। নিঃশ্বাস শ্যামার মুখে পড়ছে। শ্যামার দিকে তাকিয়ে ফিরোজ কাতর স্বরে বলল, প্লিজ। শ্যামা কিছু না বললেও তার চোখের ভাষা ফিরোজ বুঝে নিল। ফিরোজ ঠোঁটে ঠোঁট রাখতে শ্যামা চোখ বন্ধ করে ফিরোজের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। নিকশ কালো নিঝুম রাত, দুজনের শ্বাস প্রশ্বাস বেসামাল ভাবে পড়ছে। কিছুক্ষণ পর ফিরোজ বলল, আসলেই মধুরানী? শ্যামা উজ্জ্বল মুখে ফারিয়ার রুমে ফিরে যায়। আজকে আরেক নতুন সুখের উন্মোচন হয়েছে, যা তাকে ফিরোজের প্রতি আরো ব্যাকুল করছে। ফিরে আসার আগে ফিরোজ বলেছে, খুব শীঘ্রই বিয়ে করে নেব। শ্যামা লাজুক হাসে। গ্রীষ্মের কড়া রোদে যেমন আচমকা ঝরঝরিয়ে বৃষ্টি নামে, তেমনি ফিরোজের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে শ্যামার মুখে একরাশ লজ্জা ভর করে। মাথা নিচু করে ফিরোজের সামনে থেকে পালিয়ে আসে। রুমে এসেও শ্যামার মুখে লাল রাঙা ভাব যায় না, চোখের তারায় খুশির ঝিলিক সরে না। কিন্তু ফারিয়ার সামনে নিজের এসব ভাবভঙ্গিমা প্রকাশ করা যাবে না। সে যতটা সম্ভব নিজের মনের ভাব লুকানোর চেষ্টা করে। ফারিয়া বিছানায় আরাম করে বসে আছে। শ্যামা ফারিয়াকে দেখে হাসে। বিছানায় বসে বলল, কথা শেষ? ফারিয়া কথা বলে না, তীর্যক চোখে শ্যামার দিকে তাকিয়ে আছে। ফারিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শ্যামা শুকনো ঢোক গিলে বলল, কি হয়েছে?
ফারিয়া গম্ভীর গলায় বলল, কবে থেকে এসব চলছে? শ্যামা হকচকিয়ে যায়, চোখের তারায় বিস্ময়ে জেগে ওঠে। ফারিয়ার প্রশ্নের মানে হলো ফিরোজের সাথে সম্পর্কের ব্যাপারে সে জেনে গেছে। শ্যামা না বুঝার ভান করে বলল, কোন সব? শ্যামার এমন ভাব ফারিয়ার মেজাজ খারাপ করে দেয়। চোখ বড় বড় করে বলল, ছাদে যে চুমা দেওয়া হচ্ছিল ওইসব? শ্যামার মুখ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ফারিয়া দেখেছে ইস্কি লজ্জার ব্যাপার, সে কোনো রকমে বলল, কি বলিস এসব? ফারিয়া কাছে এসে হাত খামচে ধরে বলল, একদম ভাব নিবি না, শয়তান মেয়ে। কবে থেকে এসব চলছে সেটা বল। শ্যামা তারও পরও স্বীকার যায় না, করুণ স্বরে বলল, কোনো কিছু চলছে না। ফারিয়া চোখ পাকিয়ে তাকায়। ঢং করবি না, আমি নিজ চোখে দেখেছি। আর কোনো উপায় না দেখে শ্যামা ফারিয়াকে জানাতে বাধ্য হয়, তবে প্রেমের সঠিক বয়সটা জানায় না। বোকা বোকা হেসে বলল, 1 মাস হলো। ফারিয়া চোখ গোল গোল করে তাকায়। 1 মাস? কিভাবে হজম করলি? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? শ্যামা মাথা নেড়ে বলল, জানাতাম তো, তার আগেই তুই জেনে গেলি। ফারিয়ার মন খারাপ হয়। শ্যামার থেকে এমন লুকোচুরি সে আশা করেনি। সে মন খারাপ করে বলল, তুই আমাকে এত পর ভাবিস? শ্যামা ফারিয়ার মন খারাপের আজ টের পায়। ফারিয়ার হাত ধরে বলল, তুই ভুল বুঝিস না প্লিজ। তোকে আপন মনে করি বলেই তো পার্মানেন্ট তোদের বাড়িতে আসার চেষ্টা করছি। ফারিয়া কথা বলে না, চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। শ্যামা ফারিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফারিয়া নিশ্চুপ। শ্যামা ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লিজ ফারুক, কথা বল, আমার ভুল হয়েছে। তারপরও ফারিয়া কথা বলে না। শ্যামা ফ্লোরে দাঁড়িয়ে কানে ধরে বলল, এই কানে ধরছি, আমার খুব ভুল হয়েছে। তুই চাইলে তোর মাসুম ভাইকে ছেঁকা দিয়ে চলে আসবো। শ্যামার কথা বলার ধরনে ফারিয়া হেসে ফেলে। প্রেমের জালে আটকিয়ে এখন ছেঁকা দেবে? এত ঢং জানিস? শ্যামা অসহায় গলায় বলল, তুই বললে দেব? তুই আমার জানে জিগার না। কালকে বিয়ে, আজকে এভাবে মন খারাপ করে থাকিস না প্লিজ। ফারিয়া মাথা দুলিয়ে বলল, আচ্ছা, আমার বিয়ে বলে ছাড়া পেলি? শ্যামা মুচকি হাসে। ফারিয়া বিছানায় আধা শোয়া হয়ে শুয়ে বলল, কিভাবে পাল্টালি আমার গম্ভীর ভাইটাকে? শ্যামা ফারিয়ার সামনে শুয়ে বলল, উঠে গেল। কিভাবে? শ্যামা লজ্জা পায়, বিছানায় মুখ ডুবিয়ে বলল, প্রপোজ করলাম আর তোর ভাই রাজি হয়ে গেল। ফারিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এত সহজে ভাই রাজি হলো? হ্যাঁ। কিভাবে করলি এটা? হয়ে গেল। ফারিয়া গুরুত্বপূর্ণ কথা বলার মতো ফিসফিস করে বলল, এই চুমু খেতে কেমন রে? শ্যামা ফারিয়ার হাতে আলতো থাপ্পড় দিয়ে বলল, ছি সর। আরে বল না আমায়, তো কোনো এক্সপিরিয়েন্স নাই। কালকে রাতেই সব অভিজ্ঞতা হবে। আচ্ছা। শ্যামা ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি খুব সরি, তোকে বলা উচিত ছিল আমার। আমার ভাইকে আমি খুব ভালোবাসি, ভাইয়ের কথা ভেবে তোকে ক্ষমা করে দিলাম, যা। খুব সুন্দরভাবে ফারিয়ার বিয়েটা অনুষ্ঠিত হয়। ফিরোজ এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারেনি, সারাদিন ব্যস্ত ছিল। শ্যামা একটু পরপর ফিরোজকে দেখছে। কাজ করা অবস্থায় ফিরোজকে কি সুন্দর লাগে। তখন এত সুদর্শন মনে হয় ইচ্ছে করে বুকে চলে যেতে। মেয়েরা যাকে একবার মন দেয়, ভালোবাসার গোপন কুঠুরিতে জায়গা দেয়, তাকে তার চোখে সারা জীবনের জন্য সুন্দর লাগে। এখন সে যে অবস্থায় থাকুক না কেন। ফিরোজের কাজের মাঝে শ্যামার চোখে চোখ পড়লে মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। এইটুকুই শ্যামাকে এক আকাশ পরিমাণ সুখ দিচ্ছে। ফারিয়াকে বিদায় করতে করতে রাত 9টা বেজে যায়। ফারিয়াকে বিদায়ের পরে শ্যামা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। তাকে ফিরোজ এগিয়ে দিতে আসে। সারা রাস্তা দুজনে চুপচাপ হেঁটে আসে। ফিরোজ থেমে শ্যামার হাত ধরে বলল, আজকে থেকে গেলেই পারতে। কাল রাতের মধুস্মৃতি মনে হতে শ্যামা লজ্জা পায়। আজকে থাকলে আজকেও ফিরোজ পাগলামি করবে। তাছাড়া ফারিয়ার বিয়ে হয়ে গেছে, সে কার সাথে থাকবে? আর থাকাটা শোভনীয় না। না। বাড়ির কাছে এসে ফিরোজ শ্যামাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।